ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এই কোয়ারেন্টাইনের মধ্যে আমরা চেষ্টা করছি বার্ড থেকে যথাসাধ্য চেষ্টা করার যে প্রতিদিন বা প্রতিনিয়ত লাইভে এসে আমরা বিভিন্ন গেস্টদেরকে নিয়ে এসে অ্যাস্ট্রোনমির উপর বিভিন্ন টক দেওয়ার জন্য। এবং আজকে আমাদের সাথে আছেন আমাদের সবার খুবই প্রিয় একজন মানুষ, আমাদের বিজ্ঞান চিন্তার সহ সম্পাদক আমাদের আব্দুল গাফফার রনি ভাই। রনি ভাই, আপনাকে আমাদের অ্যাস্ট্রো টকে স্বাগতম। আপনাদেরকে শুভেচ্ছা। কেমন কেমন আছেন আছেন ভাই? আপনারা? জি, আলহামদুলিল্লাহ ভালো জি আছি। আপনি ভালো। কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আচ্ছা। রনি ভাই আজকে আহ, জি, হ্যাঁ, হ্যাঁ বলেন। রনি ভাই আজকে কথা বলবেন ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার সম্পর্কে। আমরা জানি আমরা এই বিষয়টা নিয়ে খুবই আহ, মানে উৎসাহিত থাকি বা এক্সাইটেড থাকি যে আচ্ছা এই জিনিসটা কি আসলে, এই ডার্ক ম্যাটারটা কি বা ডার্ক এনার্জিটা কি আসলে। আজকে রনি ভাই এটার উপরে বিস্তারিত আলোচনা করবেন, কারণ রনি ভাইয়ের এইটার উপর একটা সুন্দর বইও আছে, রাইট রনি ভাই? গুপ্ত মহাবিশ্বের খোঁজে নাকি যেন একটা নাম, রাইট হ্যাঁ, রনি ভাই? গুপ্ত মহাবিশ্বের এক্স্যাক্টলি। খোঁজে তো নামে আমি একটা আর কথা বই বাড়াবো আছে। না, আমি হচ্ছে পুরো প্রোগ্রামটা রনি ভাইয়ের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি। রনি ভাই, আপনি শুরু করেন ডার্ক ম্যাটার নিয়ে আপনার বক্তব্য। আচ্ছা, ঠিক আছে। ডার্ক ম্যাটার কি, এই প্রশ্নটা আসলে কেন আসলো? এটার একটা ইতিহাস আছে। ইতিহাসটা আসলে শুরুটা কোন জায়গা থেকে করা উচিত? আহ নিউটনের মহাবিশ্বের কথা যদি আমরা বলি, নিউটনের আগে তো আমাদের অ্যারিস্টটলীয় একটা মহাবিশ্বের ধারণা ছিল। সূর্য, পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব। পরে কোপার্নিকাস, কেপলার, গ্যালিলিও, তাদের হাত ঘুরে এটা পরিবর্তন হয়ে গেল। তারা সবাই মিলেই আসলে দেখালেন যে আসলে জিওর্দানো ব্রুনোর কথা বলতে পারি যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র না, মহাবিশ্বের কেন্দ্র এই মানে সূর্য কেন্দ্রিক। তারা একটা সৌরজগতের কথা বললেন যে সৌরজগতের কেন্দ্র হচ্ছে সূর্য, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘরে। পরে তো আরো অনেক শাখা প্রশাখা বেরোলো। মানে সূর্য যে মহাবিশ্বের কেন্দ্র না, সেটাও পরে দেখা গেল। যাই হোক, আমাদের তারপরে বড় কাজটা আসলে পদার্থবিজ্ঞান বলেন বা জ্যোতিষ পদার্থবিজ্ঞান বলেন, যেটাই বলেন, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমি, এটা আসলে গাণিতিক ফর্মটা দাঁড় করালেন আইজ্যাক নিউটন। কিন্তু নিউটনের মহাবিশ্বটা কেমন ছিল? নিউটন সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা মনে করতেন, কিন্তু নিউটন মহাকর্ষ সূত্র দিয়েছেন। কিন্তু নিউটন মহাবিশ্বকে স্থির মনে করতেন, যে মহাবিশ্ব আহ, আহ, আর ওই সময় আসলে জানাও ছিল না যে আলাদা কোনো গ্যালাক্সি আছে কিনা। আমরা সৌরজগৎ বা আমাদের গ্যালাক্সি নিয়েই একটা পরিবার বা একটা মহাবিশ্ব মনে করতাম। তো নিউটন যার মহাকর্ষ সূত্র দিয়ে আমাদের মহাবিশ্ব ধারণার অনেকখানি ব্যাখ্যা দিলেন। এর ভিতরে সবচেয়ে বড় ব্যাখ্যাটা ছিল আসলে যা মহাবিশ্বে বস্তুগুলো কিভাবে ঘুরছে, কেন ঘুরছে, তার একটা গাণিতিক ফর্ম ধারণ করেন। আহ, তিনি গতির তত্ত্ব দিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না যে গতির, আমাদের যে বলবিদ্যা, গতির সূত্র, এগুলোর সাথে মহাকর্ষ সূত্রের বা বলের একটা লিঙ্ক আছে। আসলে আমাদের দৈনন্দিন জীবনে যেসব বল গুলো আমরা দেখি, মানে বিদ্যুৎ চৌম্বকীয় বল বলি বা চুম্বক বল বলি বা বিদ্যুৎ বল বলি, এগুলো বাদে বাকি যে বলগুলো আমরা দেখি, যেমন আমরা একটা ঘর্ষণ বল দেখছি, আমরা শক্তি দিয়ে কোনো কিছু ঠেলছি, এগুলো আসলে আমরা সবকিছুই আসলে মহাকর্ষ থেকে উৎসারিত একটা বল। মহাকর্ষ বল ছাড়া আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না, কোথাও কাজ করাটা খুবই কঠিন। আবার এটাও ঠিক যে বিজ্ঞানীরা অনেক সময় ইয়েতে ভেসে, মহাশূন্যে ভেসে, মহাশূন্য স্টেশনের যন্ত্রপাতি ঠিক করছেন, এটা দেখছি যে তাহলে ওনারা কিভাবে ঠিক করছেন। এক্ষেত্রে আসলে ওখানে ওই যে মহাশূন্য স্টেশনটা তখন সাব একটা মহাকর্ষ বলের বা পৃথিবীর মতো একটা বস্তুতে পরিণত হচ্ছে, তাকে ঘিরে আসলে তাদের মহাকর্ষ বলটা কাজ করছে। আর মহাবিশ্বের কোথাও আসলে মহাকর্ষ বল শূন্য জায়গা নেই, কারণ মহাকর্ষ বলের ব্যাপ্তি একেবারে অসীম পর্যন্ত। আমরা বলি মহাশূন্যে মহাকর্ষ বল নেই, আসলে সব জায়গায় কম বেশি আছে। তো নিউটনের
মহাকর্ষ সূত্রের সবচেয়ে বড় ঝামেলা যেটা ছিল, টাইম, যে মহাকর্ষ বল ক্রিয়া করতে আসলে কতটুকু সময় লাগে, সেই সময়টা আসলে ইয়েতে নিউটনের মহাকর্ষ সূত্রে ছিল না। যে পৃথিবী আর সূর্যের ভিতরে যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা কতখানি সময়ের মধ্যে কাজ করে, অর্থাৎ এখন যদি সূর্যকে ভ্যানিশ করে দেওয়া যায় রনি ভাই, আমি একটু তাহলে। একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ জি অনেকে বলছে আপনার ওখান থেকে সাউন্ড আসছে, এটা কি একটু মানে ইয়া করা যায়, রিমুভ করা যায়? আচ্ছা, সাউন্ড আসছে সম্ভবত আমার টেবিল ফ্যানের সাউন্ড। এখন কি সাউন্ডটা পাওয়া যায়? হ্যাঁ, এখনো পাওয়া যাচ্ছে। এখন এখনো পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন কি পাওয়া যায়? না, এখন পুরো ক্লিয়ার। ওকে। আচ্ছা ঠিক আছে। আহ, তো মহাকর্ষ এই আমাদের যে ইয়েটা হচ্ছে যে নিউটন তো বলে গেলেন, এখন সেটা ঠিক না বেঠিক সেটা সেটার তো একটা প্রমাণের ব্যাপার আছে। আইনস্টাইন তখন আসলে চিন্তাটা প্রথম আইনস্টাইন মাথায় ভালো করে আসলো যে পৃথিবী যদি কোনোভাবে পৃথিবী এখন ধ্বংস হয়ে যায়, তাহলে চাঁদ কতক্ষণ পরে বুঝতে পারবে যে পৃথিবী নেই, মানে এই আকর্ষণ বলটা বোঝার জন্য কত সময় লাগবে। তো তো আইনস্টাইন হিসেব করে দেখলেন যে আসলে এটা তাৎক্ষণিক কোনো ব্যাপার না। নিউটনের সূত্র থেকে যেমন বোঝা যায় যে পৃথিবী ভ্যানিশ হওয়ার সাথে সাথে চাঁদ বুঝে ফেলবে যে পৃথিবী নেই, সুতরাং সেও তখন তার পথে মানে ছুটতে শুরু করবে। বা সূর্য ভ্যানিশ হলে পৃথিবী তখন আর সূর্যের চারপাশে ঘুরতে হবে না, তাকে যে সোজা সরল পথে চলতে হবে সেই ব্যাপারটা বুঝতে পারবে। কিন্তু আইনস্টাইন দেখালেন না, এই মহাকর্ষ বলটা আসলে ক্রিয়া করে আলোর বেগেই। তো এটা তার জেনারেল রিলেটিভিটিতে এটা নিয়ে লিখলেন, এটাকে সংশোধন করলেন মহাকর্ষ সূত্রটাকে, এবং মহাকর্ষ সূত্রকে উনি যে আমাদের আকর্ষণ বিকর্ষণ বল যেটা বলি, সেটা যে মোটেও আকর্ষণ বিকর্ষণ বল না সেটা দেখালেন। তো এটা দেখানোর পরে দেখা গেল যে স্থানকালের বক্রতার কারণে আসলে মহাকর্ষ বল তৈরি হচ্ছে। জেনারেল রিলেটিভিটির ইয়ে ছিল এটা। তারপরে এটা তো পরে গ্র্যাভিটেশনাল লেন্সিং এর মাধ্যমে প্রমাণ করলেন সম্ভবত যে চন্দ্রশেখরের আর্থার এডিংটন। আর তার সাথে আরেকজন ছিলেন, আমি ভুলে গেছি নাম। তো তারা দেখালেন যে জেনারেল রিলেটিভিটি প্রমাণটা দেখালেন যে সূর্যের পাশ দিয়ে আসার সময় আলো বেঁকে যায়। এটাই ছিল জেনারেল রিলেটিভিটির একেবারে মূল সূত্র, যে স্থানকাল বাঁকিয়ে দেওয়ার ব্যাপারটা যদি প্রমাণ করা যায় তাহলে জেনারেল রিলেটিভিটি প্রমাণ হবে। তো জেনারেল রিলেটিভিটি প্রমাণ হওয়ার পর জেনারেল রিলেটিভিটির আসলে একটা নির্দিষ্ট কোনো সমাধান ছিল না, অনেকগুলো ফর্মে অনেকগুলো সমাধান বেরোচ্ছিল, এবং প্রত্যেকটা সমাধান এক একটা করে বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী দিচ্ছিল। সেই সব ভবিষ্যৎবাণীর একটা হচ্ছে যে মহাবিশ্ব কি স্থির না আহ, ইয়ে চলমান। আচ্ছা, এখানে যেটা বলি রিফাত, আপনি লিঙ্কটা একটুখানি ফিজিক্সে যদি একটু দেন, আমাদের এক ইয়ে আহ, ছোট ভাই ইয়ে করছিল যে একটুখানি ফিজিক্সে যদি লিঙ্কটা দেন, আমি ওটা ওখানে অ্যাপ্রুভ করে চলে আসতে পারি। আমি আমি শেয়ার দিয়েছি ভাই। আচ্ছা, আমি এখনই গিয়ে অ্যাপ্রুভ করে আবার ফিরছি। হ্যাঁ, আমরা শেয়ার করে দিছি, যারা একটুখানি ফিজিক্স থেকে এখন দেখতে পারবেন। আহ এখন যেটা হচ্ছে যে মহাকর্ষ বলের জেনারেল রিলেটিভিটিতে নতুন মহাকর্ষ আসলো, সেখান থেকেই একটা ইয়ে আসলো যে মহাবিশ্ব আসলে কেমন, এটা কি গোলাকার, স্থির, নাকি গতিশীল। এই বিষয়টা নিয়ে আসলে এডুইন হাবল কাজ করছিলেন।
আলেকজান্ডার ফ্রিডম্যান কাজ করছিলেন এবং সাথে জর্জ ল্যামিত্রি। ল্যামিত্রি প্রথম বলেন যে আসলে মহাবিশ্ব আহ, আহ, প্রসারণ হচ্ছে। ল্যামিত্রির সাথে অন্যরাও একই একই যোগে কাজ করেন। এবং সবচেয়ে বড় কথা, এডুইন হাবল যখন তার টেলিস্কোপ দিয়ে সবচেয়ে বড় যে আবিষ্কারটা করলেন, যে মহাবিশ্ব তো আহ, মহাবিশ্বের সব বস্তুগুলো আহ, মানে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। ফ্রিডম্যান তার জন্য একটা সূত্র দিলেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা উঠে আসলো যে মহাবিশ্ব আসলে একটা গ্যালাক্সি না। মহাবিশ্বে আমাদের এই যে মিল্কি ওয়ের মতো আরো অনেক অনেক গ্যালাক্সি নিয়ে তৈরি। এটা একটা বড় আবিষ্কার ছিল এবং এটা জেনারেল রিলেটিভিটি না হলে আসলে হতো না। এখন এইটা আবিষ্কার করতে গিয়ে তখন ওনারা যে দেখলেন যে তারাগুলো, নক্ষত্রগুলো বা গ্যালাক্সি গুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, এবং এই দূরে সরে যাওয়ার হার মানে যে যে যত দূরে আছে আমাদের থেকে, যে যত দূরে, তার দূরে সরে যাওয়ার হার তত বেশি। এখন এই যে দূরে সরে যাচ্ছে কেন, এখান থেকে তাহলে এরা মানে সবাই সবার থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে কি এরা এক সময় একত্রিত ছিল? এইটা থেকে আসলে হাবল একটা ধারণা করলেন যে এরা একটা সময় একত্রিত ছিল এবং মানে কোনো একটা বিস্ফোরণের মাধ্যমে এটা উম, উম, একটা বিন্দুতে ছিল, পরে এটা বিস্ফোরণের মাধ্যমে প্রসারিত হয়ে আসলে মহাবিশ্ব এখনো প্রসারিত হয়ে চলছে। মহাবিশ্বের জন্ম হয়েছে বিগ ব্যাং থেকে। তো এটা নিয়ে পরে জর্জ গ্যামো অনেক কাজ করেন। জর্জ গ্যামোর সাথে রাল্ফ আলফার ছিলেন, তারা কাজ করলেন। কিন্তু ফ্রেড হয়েল জ্যোতির্বিদ, তিনি এটা বিরোধিতা করলেন এবং মানে রীতিমতো তুলোধনা করলেন, তাচ্ছিল্য করলেন। ফ্রেড হয়েলের তাচ্ছিল্যে কিন্তু আহ, গ্যামো অবিচল ছিল। আসলে এখানে এটা গ্যামোটা আসছে গত শতাব্দীর 60-এর দশকে। এর ভিতর কিছু ঘটনা ঘটেছে যেটা আমাদের ডার্ক ম্যাটারের কথা বলছে। সেটা হচ্ছে যখন দেখা গেল যে মহাবিশ্ব প্রসারণশীল, মহাবিশ্বের বাইরেও অনেক গ্যালাক্সি আছে, তখন এই মহাবিশ্বের এইসব গুলো নিয়ে কাজ করছিলেন মানে আন্ডাররেটেড একজন বিজ্ঞানী। তিনি কখনোই মানে সেইভাবে আলোচনায় আসেননি, কিন্তু অনেক বড় বড় কাজ করছেন। তিনি হচ্ছেন ফ্রেড জুইকি। ফ্রিজ জুইকি। আর তার সাথে ছিলেন ইয়ান ওর। তো দুজন আলাদা আলাদা ভাবেই কাজ করছিলেন। কাজ করতে গিয়ে মনে হয় পরস্পরের একটা লিঙ্ক আপও তৈরি হয়। তারা দেখলেন যে মহাবিশ্বে গ্যালাক্সি দূরে, আমাদের থেকে একটা দূরে গ্যালাক্সি ক্লাস্টার, একটা ক্লাস্টার আছে। ক্লাস্টারটা আবার কি জিনিস? ধরেন অনেকগুলো জিনিস একসাথে ঝাঁক বেঁধে থাকাটা আসলে ক্লাস্টার বলে। আমাদের অনেকগুলো তারা যেমন একসাথে তারকামণ্ডলী তৈরি করে, অনেকগুলো ক্লাস্টার তেমনি একটা ক্লাস মানে অনেকগুলো গ্যালাক্সি একসাথে একটা ফর্মে থেকে পাশাপাশি থেকে তারা হচ্ছে গ্যালাক্সি ক্লাস্টার তৈরি করে। তো এই গ্যালাক্সি ক্লাস্টারটা আসলে কিভাবে তারা এই যে কাছাকাছি থাকে বা ঝাঁক বেঁধে থাকে, তারও তো একটা বৈজ্ঞানিক কারণ আছে। ধরেন এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে মহাকর্ষ বল। আর এখানে গ্যালাক্সি গুলো যখন পারস্পরিক, সবগুলো যখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে কিন্তু ঝাঁকগুলো পরস্পরের কাছে থাকছে, এটা একটা বড় ব্যাপার যে এগুলো কিভাবে থাকে। এদের যেমন আমরা আহ, সূর্য আমাদের মহাবিশ্ব প্রসারিত হলেও আমরা কিন্তু সূর্যের আকর্ষণে বাধা পড়ে আছি, আমরা আমরা নিজেরা কিন্তু প্রসারিত হচ্ছে না। অর্থাৎ স্পেস টাইমটা স্ফীত হচ্ছে, প্রসারিত হচ্ছে, কিন্তু তার মানে এই না যে সূর্য আর পৃথিবী দূরে সরে যাবে। তো যাই হোক, এখানে যে ব্যাপারটা আসলো, তারা একটা কমা ক্লাস্টারের মানে গ্যালাক্সি গুলোর তারা ভর নির্ণয় করতে চাইছিল। কারণ ভর নির্ণয়ের বিষয়টা কি, কিভাবে আসলে এত দূরের জিনিসের ভর আমরা নির্ণয় করতে পারি, সেটা একটা বড় ব্যাপার। এটার জন্য আসলে মহাকর্ষ বল থেকে ধরেন আহ, মহাকর্ষ বল থেকে আমরা ভর বের করতে পারি। মহাকর্ষ বলটা যদি জানতে পারি তাহলে ভর বের করা, দুইটা বস্তুর ভিতরে ভর বের করা কঠিন কিছু না। আরেকটা হচ্ছে যে ডপলার ইফেক্ট ব্যবহার করে গতি প্রকৃতি, বস্তুগুলো কি গতিতে চলাচল করছে, তার কৌণিক বেগ কত, এখান থেকে একটা ভর নির্ণয় করা। বা আবার
মানে নক্ষত্রের ক্ষেত্রে তার উজ্জ্বলতা দেখে ডপলার ইফেক্ট ব্যবহার করে ভর নির্ণয় করা যায়। তো এখন কমা ক্লাস্টারে যেসব ইয়ে প্রায় হাজার খানিক হয়তো ওখানে গ্যালাক্সি আছে ঝাঁক বেঁধে, তো ওখানে একটা সমস্যা দেখা দিচ্ছিল যে ধরেন পৃথিবীর একটা মুক্তিবেগ আছে, এই মুক্তিবেগের চেয়ে বেশি বেগে যদি কোনো বস্তু উৎক্ষেপণ করা হয় বা ছোড়া হয় ওপর দিকে, বা ওপর দিকে হোক বা সোজাসুজি হোক, আপনি মানে যেদিকেই ছোড়েন সেটা একসময় পৃথিবী পার হয়ে চলে যাবে। সেটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে মোটামুটি 12 কিলোমিটার। তো 12 কিলোমিটারের উপর সেকেন্ডে যদি কোনো বস্তু যায়, সেটা কিন্তু আর পৃথিবীতে ফিরে আসবে না। সেটা আপনি ওপর দিকেই ছুড়ে মারেন বা আপনি সরাসরি পৃথিবীর সমান্তরালেই মারেন। তো এই যে মুক্তিবেগ আছে, এটার এই মুক্তিবেগের চেয়ে কম বেগের যে কোনো বস্তু যত উপরেই আপনি নিয়ে যান আবার পৃথিবীতে ফিরে আসবে। এর বেশি গতি না দিলে আপনি কখনোই পৃথিবীর বাইরে নিয়ে যেতে পারবেন না। ঠিক সূর্যেরও একটা মুক্তিবেগ আছে। সূর্যের মুক্তিবেগ এর চেয়ে যদি পৃথিবীর এই যে বার্ষিক গতি, যেটা কৌণিক গতিবেগ সূর্যকে ঘিরে, এটা আর সাথে যে মানে এটা গতি, এটাকে যদি রৈখিক গতিতে কনভার্ট করা যায়, সেটার গতি যদি সূর্যের মুক্তিবেগের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে সে পৃথিবী কিন্তু আর ঘুরবে না সূর্যের চারদিকে, সোজা পথে চলে যাবে মহাবিশ্বের, মানে যতদূর কোনো বাধা টাধা না পায়। ঠিক তেমনি ধরেন আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ের একটা ইয়ে আছে, মুক্তিবেগ আছে। ধরেন মিল্কি ওয়ের একটা সেন্টার আছে, সেখানে সুপারমেসিভ ব্ল্যাক হোল আছে, সম্ভবত সিগনাস এ স্টার নামে একটা ব্ল্যাক হোল আছে আমাদের মহাবিশ্বের কেন্দ্রে। এই সুপারমেসিভ ব্ল্যাক হোল তার একটা মুক্তিবেগ পুরো ইয়ের জন্য ফর্ম করে রাখছে, মানে বাইরে সে ঘুরছে, গোটা তাকে নিয়ে গোটা গ্যালাক্সি আসলে সর্পিল্লাকারে ঘুরছে। এখন এই যে গ্যালাক্সির নক্ষত্রগুলো, গ্যালাক্সি গ্যালাক্সির নক্ষত্রগুলো কিভাবে আমরা ওই যে মহাকর্ষ বল দ্বারাই বাধা পড়ে আছি। তো এখন কোনো কারণে সূর্যের কথাই চিন্তা করেন, সূর্য কিন্তু আমাদের গ্যালাক্সির একেবারে বাইরের দিকে যে বাহু, সেই দিকে আছে। কোনো কারণে যদি এর মুক্তিবেগ গ্যালাক্সির মুক্তিবেগের চেয়ে বেশি হয়ে যায়, এ কিন্তু ওই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি ছেড়ে চলে যাবে। তো ক্লাস্টার গুলো, গ্যালাক্সি ক্লাস্টার গুলোরও একটা মুক্তিবেগ আছে, সবগুলো মিলিয়ে তাদের সেন্টারের বাইরে দিকে যেসব গ্যালাক্সি আছে, সেইগুলো যদি মুক্তিবেগ ওই ক্লাস্টারের মুক্তিবেগের চেয়ে বেশি হয়, তাহলে সেগুলোর বেগ যদি ক্লাস্টারের মুক্তিবেগের চেয়ে বেশি হয়, তাহলে বাইরে বেরিয়ে ছিটকে মহাবিশ্বে চলে যাওয়ার কথা। কিন্তু জুইকে আর ইয়ান ওট দেখালেন। ওটের নামে কিন্তু ওই যে আমাদের ওট ইয়ে আছে, মেঘ আছে, যেটাকে বলি যে কুইপার বেল্টের কাছাকাছি একটা মানে গ্রহাণুদের একটা ইয়ে আছে, সেটাকে ওট মেঘ বলে। তো ইয়ান ওট, কিন্তু জুইকির নামে এমন কিছু করা হয়নি, কারণ জুইকি সবসময় বঞ্চিত ছিলেন, অথচ অনেক বড় বড় কাজ করে গেছেন। তো জুইকিকে তখন বড় ইয়েও দেয়া হয়নি। উনি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন, আমি ভুলে গেছি বিশ্ববিদ্যালয়ের নাম, ওনাকে বড় কোনো ইয়েও দেয়া হয়নি। উনি নেটিভ আমেরিকান নন, এই কারণে ওনাকে বড় কোনো টেলিস্কোপ দেওয়া হয়নি। অন্যরা যেখানে 200 ইঞ্চি ব্যাসের টেলিস্কোপ ব্যবহার করতেন, উনি সেখানে তারা অর্ধেক ব্যাসের টেলিস্কোপ, সেটা দিয়ে অনেক বড় বড় কাজ করেছে। তো উনি যেটা হলেন যে উনি আর ও মিলে ওই ভর নির্ণয় করতে গিয়েও একটা ঝামেলা পেলেন। সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে যে ওই কমা ক্লাস্টারের বাইরের দিকে যে গ্যালাক্সি গুলো, সেই গ্যালাক্সি মুক্তি বেগের চেয়ে, ক্লাস্টারের মুক্তি বেগের চেয়ে তাদের বেগ বেশি। এখন কথা হচ্ছে, এই মুক্তি বেগের চেয়ে বেগ বেশি থাকার পরও কেন তারা ক্লাস্টারে আবদ্ধ রয়েছে, কেন চলে যাচ্ছে না? এই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিল। তখন তারা ভর নির্ণয় করতে, তো ভর ওই দুই ভাবে নির্ণয় করলেন, একটা মহাকর্ষ দিয়ে, আরেকটা হচ্ছে লাইট ডপলার ইফেক্ট ব্যবহার করে
উজ্জ্বলতা মেপে, তো দেখা গেল যে ওই যে ক্লাস্টারের যে মোট ভর, মহাকর্ষ বল থেকে মাপা ভর আর ভর হওয়া সম্ভব, সাধারণত একই হবে, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু মহাকর্ষ থেকে মাপা ভর ওই ক্লাস্টারের জন্য দেখা গেল মানে 10 গুণ বেশি, 10 গুণ না, 100 গুণ বেশি। তখন তারা একটা হিসাব করছিলেন যে 100 গুণ বেশি, 10 থেকে 100 গুণ বেশি। কিন্তু এটা কেন বেশি হলো? তাহলে এই মানে মহাকর্ষ বল বলছে যে এখানে ভর আছে 100 কেজির, আর উজ্জ্বলতা থেকে মাপা ভর বলছে না, ওখানে 10 কেজি, 8 কেজি 10 কেজি জিনিস রয়েছে। এই এত পার্থক্যটা কেন আছে? এর একটা সমাধান তখন দরকার হয়ে পড়লো। আর এই সমাধানে চেষ্টাটা অনেকদিন থেকে চলছিল। তারা একটা বলেও গেছিলেন যে ফেসবুকে নিশ্চয়ই কোনো গুপ্ত ভর আসলে আছে, সেটা কি উনি ব্যাখ্যা করতে পারেননি। তবে তিনি ব্যাখ্যা করতে পারুন আর না পারুন, শেষমেশ ওখানে আমাদের ওই যে ভেরা রুবেন নামে এক ভদ্রলোক, গত শতাব্দীর 70-এর দশকে ভদ্র মহিলা, কিছুদিন আগে মারা গেছেন, কয়েক বছর আগে। উনি আসলে একটা হিসাব তখন করলেন, হিসাব করে একটা গ্রাফ তৈরি করলেন যে দুই ভাবে মাপা ভর, আর এই যে মুক্তিবেগের ব্যাপারটা, মুক্তিবেগ বেশি হয়ে যাচ্ছে গ্যালাক্সির সাথে, কেন হচ্ছে, এই সব মেপে উনি একটা হিসাব বের করলেন যে আসলে আমরা যেটা দেখছি আমাদের মহাবিশ্ব, সেটা মাত্র 4%, আর বাকি 96 ভাগই অদৃশ্য রয়ে গেছে। এই 96 ভাগ তৈরি হচ্ছে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি দিয়ে। এই 96 ভাগ আমরা কখনোই দেখতে পাবো না এর মহাকর্ষ, কিন্তু এটা জানলাম কি করে? এটা জানলাম হচ্ছে তার মহাকর্ষীয় প্রভাব থেকে। মহাকর্ষীয় মানে কোনো বস্তু না থাকলে তার মহাকর্ষীয় প্রভাব থাকবে না, এত মহাকর্ষীয় প্রভাব কোত্থেকে এলো? তো ভেরা রুবেন একটা তত্ত্ব দিলেন, এই যে সেই তত্ত্বেই উনি একটা হিসাব দেখালেন, একটা গ্রাফ করে দেখালেন, অঙ্ক কষে দেখালেন, কিন্তু সবাই এই জিনিসটা বিশ্বাস করেননি, ডার্ক ম্যাটারের ব্যাপারটা। কিন্তু ভরের যে সমস্যাটা, সেটা কেউ মেলাতে পারছিলেন না। তখন আবার সেই ভেরা রুবেনের তত্ত্বেই ফিরে যেতে হলো যে এটাই আসলে ঠিক। এখন কথা হচ্ছে যে ডার্ক ম্যাটারের মহাকর্ষ, যে বস্তুর মহাকর্ষীয় বল কাজ করছে, তার মানে তার ভর আছে। আমরা স্থানকালের বক্রতাই বলি আর যাই বলি, আলটিমেটলি ভর না থাকলে মহাকর্ষ বল, বাড়তি মহাকর্ষ বল পাওয়া কখনোই সম্ভব না। তো এই মহাকর্ষ বলটা কি এমন বস্তু যে মহাকর্ষীয় বল কাজ করছে, তাহলে সেই বস্তু ভর আছে, অথচ তাকে আমরা দেখতে পাচ্ছি না, কেন এটা হলো? তখন একটা ব্যাখ্যায় আসতে চাইলেন বিজ্ঞানীরা, অনেকেই আসতে চাইলেন। সেক্ষেত্রে একটা সম্ভাবনার কথা বললেন ভেরা রুবেন, যে এই বস্তুগুলো এমন কিছু দিয়ে মানে আলটিমেটলি আমরা কোনো বস্তুকে ভাঙতে ভাঙতে পরমাণুতে চলে যাই, তারপরে কোয়ার্ক চলে যাই, তারপরে কোয়ার্ক থেকে আমরা মানে কোয়ার্ক গিয়ে শেষ, পরে স্ট্রিং থিওরিতে তো অন্য কথা বলছে, সেটা পরে আসি, বা সেটা নিয়ে এখানে আলোচনা না করলেও চলবে বা পরে করলেও চলবে। তো এই যে কোয়ার্ক, কোয়ার্ক দিয়েই আমাদের সাধারণত দৃশ্যমান যে বস্তু কণা, এছাড়া নিউট্রিনো আছে, অন্যান্য কণা আছে। তো বস্তু কণার ভিতরে ধরেন আপ কোয়ার্ক ডাউন কোয়ার্কের মিলনই আসলে সাথে ইলেকট্রন, আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক আর ইলেকট্রন, এইগুলো আসলে বস্তুদের বিল্ডিং ব্লক। এইগুলো দিয়েই সমস্ত বস্তু তৈরি, যেগুলো ভর আছে, যেগুলো দেখা যায়, ছোঁয়া যায়। তো একটা বস্তু ভর থাকবে, তাহলে দেখা যাবে না কেন? বাতাস দেখা যায় না, কিন্তু বাতাসের, কারণ সে অতি ক্ষুদ্র বলে আমরা দেখতে পাই না, কিন্তু আলটিমেটলি সেটা চেষ্টা করলে হয়তো দেখা যাবে ভবিষ্যতে, আরো করে আমরা পরমাণু দেখতে পাচ্ছি প্রত্যক্ষভাবে ভাবে না হলেও। তো এখন ঘটনা হচ্ছে যে এটা কি এমন জিনিস যে আমরা দেখতে পাবো না?
এখন দেখার জন্য যে জিনিসটা লাগে সেখান থেকে আলো প্রতিফলিত হয়, সে যে আলোই হোক। আপনি একটা ছোট কণা দেখতে গেলেও, কণা জাতীয় বা একটা পরমাণু দেখতে গেলেও সেখান থেকে আলো প্রতিফলিত না হলে তো আপনি দেখতে পাবেন না। এখন আলোর সাথে ইন্টারেক্ট যদি না করে কোনো বস্তু, অর্থাৎ আলো যদি তাকে খুব সহজেই ভেদ করে চলে যায়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। যেমন আপনার রেডিও তরঙ্গ আমাদের সাধারণ বস্তুর সাথে মিথস্ক্রিয়া করে না। আপনি ধরেন যে আপনার কাছে আপনি দৃশ্যমান আলো দেখতে পারেন না, কিন্তু রেডিও তরঙ্গ আপনি দেখতে পান। রেডিও তরঙ্গের ব্যান্ডউইথ আপনার চোখে আছে, কিন্তু দৃশ্যমান আলো দেখতে পান না। তাহলে আপনি রেডিও তরঙ্গ দিয়েও কিন্তু সব অনেক বস্তু দেখতে পাবেন। কিন্তু মজার কথা হচ্ছে যে আমাদের ঘর, দেয়াল, এই যে প্লাস্টিক, বই, এগুলো কিন্তু আমরা রেডিও তরঙ্গের সাহায্যে দেখতে যাই, কারণ রেডিও তরঙ্গ এগুলো ভেদ করে চলে যেতে পারে, এর সাথে ইন্টারেক্ট করে না। তো মজার ব্যাপার হচ্ছে ডার্ক ম্যাটারের ক্ষেত্রেও এরকম। ডার্ক ম্যাটারের যে কণা বা যে বস্তু, এগুলোর সাথে মানে কোনো আলোক রশ্মি, আমাদের দৃশ্যমান অদৃশ্যমান আলোক রশ্মি যেটা, মানে রেডিও তরঙ্গ বলেন, বেতার তরঙ্গ বলেন, গামা রে বলেন, কোনো কিছুই আসলে তার সাথে ইন্টারেক্ট করে না বা তাকে বাধা দেয় না, সুতরাং আমরা এটা দেখতে পাই না। আহ, এখন এটা হচ্ছে ডার্ক ম্যাটারের থিওরি, এই কারণে আমরা ডার্ক ম্যাটার। তো ডার্ক ম্যাটারের জন্য আলাদা কি কি তত্ত্ব আছে, পরে এটা তত্ত্ব হলো। তার আগে আমরা আমরা চলে যাই যে আসলে ডার্ক ম্যাটার, রুবেনের হিসাব বা অন্যান্যদের হিসাব থেকে যেটা আসলো যে ডার্ক ম্যাটার মহাবিশ্বের মোট যে পদার্থ শক্তি, মানে শক্তি এবং পদার্থ, আইনস্টাইন তো বলেছেন শক্তি আর বস্তু আলাদা কিছু না, দুটাকে কনভার্ট করা যায় একটা থেকে। টোটালি যদি আপনাকে ভর আর শক্তিকে মিলিয়ে একটা বস্তু মনে করেন, এটার 75% হচ্ছে ডার্ক ম্যাটার, আর 4% হচ্ছে ডার্ক আমাদের দৃশ্যমান বস্তু। আর বাকি যে 25%, 21%, এটা হচ্ছে ডার্ক এনার্জি। এখন কথা হচ্ছে ডার্ক এনার্জির কথাটা অনেক পরে প্রতিষ্ঠিত হয়, কিন্তু ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারের ক্ষেত্রে আমরা এখনো ভালো কোনো তত্ত্ব না দাঁড় করাতে পারলেও ডার্ক এনার্জির কিন্তু আমরা কিছুটা হলেও প্রমাণ পেয়েছি, এবং তার জন্য মানুষ নোবেলও পেয়েছে। সেটা হচ্ছে যে ডার্ক এনার্জিটা ঠিক এই পদার্থ না, সেটা শক্তি আকারে আছে, এবং সেই শক্তিটা আমাদের মহাবিশ্ব যে প্রসারিত হচ্ছে, সাধারণভাবে সাধারণ যে শক্তি বা মহাকর্ষ যে আমাদের বস্তু, সেটার জন্য যে যেভাবে আসলে প্রসারিত হওয়ার কথা ছিল, তার চেয়ে অনেক বেশি গতিতে প্রসারিত হচ্ছে, অর্থাৎ ত্বরিত গতিতে। মানে স্থির কোনো গতিতে মহাবিশ্ব আহ, আহ, প্রসারিত হচ্ছে না। তাই এমন আমাদের মহাবিশ্বের বয়স আহ, প্রায় 14 বিলিয়ন বছর বা 13 বিলিয়ন বছর, 14 বিলিয়ন বছর। কিন্তু আমরা কিছু কিছু গ্যালাক্সি বা আমরা অনেক দূরে, এত দূরে দেখতে পাওয়া যায় যে সেগুলো আমাদের থেকে আহ, হয়তো 18 বিলিয়ন আলোকবর্ষ দূরে। এই যে মহাবিশ্বের বয়সে যেখানে 14 বিলিয়ন, সেখানে 18 বিলিয়ন আলোকবর্ষ দূরে যেতে কোনো বস্তু তো 18 বিলিয়ন বছর লাগে। তাহলে মহাবিশ্ব যদি এর আগে জন্মই না হলে এত দূরে গেল কি করে? এখানেই আসলে ওই যে ডার্ক এনার্জির ব্যাপারটা চলে আসে, যে মহাবিশ্ব যা প্রসারিত হচ্ছে সেটা আলোর চেয়েও বেশি বেগে প্রসারিত হচ্ছে, এবং প্রতি মুহূর্তে এটা এর গতি বাড়ছে। অনেকেই বলেন যে আলোর বেগের চেয়ে বেশি বেগ উম, কোনো বস্তু থাকতে পারে না। আসলে বাড়ছে, মহাবিশ্বের প্রসারণটা ঠিক বস্তুর প্রসারণ না, বা বস্তু গতিশীল হচ্ছে না। মহাবিশ্বে যে আমরা যেটাকে স্থান কাল বলছি, এটা আসলে প্রসারিত হচ্ছে, এটা কোনো বেগ বলা যায় না, এক্সপান্ড করছে আর কি। তো এটা যখন এক্সপান্ড করছে, তখন ধরেন একটা বেলুন আমরা ফু দিয়ে ফোলাচ্ছি, তার গায়ে যদি কিছু ফুটকি একা থাকে, তা দেখবো যে বেলুনের প্রসারণের সাথে সাথে ফুটকি গুলো দূরে সরে যাচ্ছে। তার মানে এই না যে ফুটকি গুলো গতিশীল হচ্ছে। তো দেখা যায় যে স্থান কালের নিজের ক্ষেত্রে যে আলোর বেগের এই নীতি, মানে সীমা, এটা মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
সুতরাং ডার্ক এনার্জি এর কারণেই সে তড়িৎ বেগে প্রসারণ হচ্ছে, এবং এই যে আমাদের মহাবিশ্ব সৃষ্টি, তারপরে প্রসারণ, সবকিছুর পেছনেই আমাদের বলা হচ্ছে যে একটা সময় মহাবিশ্ব মহাবিস্ফোরণের পর মহাবিশ্ব যখন তৈরি হয় তখন সমান মাত্রায় তৈরি হয়েছিল কণা, প্রতিকণা। কিন্তু প্রতিকণা আমরা তো দেখি না, কণাই দেখি। এটা কোনো একটা কারণে গায়েব হয়ে গেছিল, এটা নিয়ে নানা তত্ত্ব আছে, কিন্তু শেষমেশ প্রমাণিত কোনো তত্ত্ব নেই যে যেটা বলতে পারে যে এই কারণে প্রতিকণা বেশি। তেমনি কোনো একটা সময় এই যে কণাগুলো তৈরি হয় তখন ডার্ক ম্যাটারের কণাগুলো আলাদা করে তৈরি হয়। এখন ডার্ক ম্যাটার যেহেতু আমরা আগে দেখতে পাইনি, আমাদের কণাগুলোর একটা আপনারা জানেন যে স্ট্যান্ডার্ড মডেল নামে একটা মডেল আছে, সেই মডেলে আমাদের বস্তু কণাগুলোর সব একটা তালিকা আছে। সেই তালিকায় ইলেকট্রন, প্রোটন, কোয়ার্ক আছে, ফোটন আছে, জেড কণা আছে, এই মানে যতগুলো নিউট্রন আছে, সেই তালিকায় কিন্তু গ্র্যাভিটন আছে, হিগস বোসন আছে। গ্র্যাভিটন যদিও এখন বলা হচ্ছে যে গ্র্যাভিটনের বিষয়টা হয়তো শেষমেশ টিকবে না, এখনো পর্যন্ত গ্র্যাভিটন পাওয়া যায়নি বা পাওয়া যাবে এমন কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। স্ট্রিং থিওরি আসলে কোন দিকে নিয়ে যাবে সেটা আলাদা কথা। তো সব মিলিয়ে হিগস বোসন পাওয়ার সাথে সাথে আমাদের যে স্ট্যান্ডার্ড মডেল সেটা কিন্তু পূর্ণতা পেয়ে গেছে। তো স্ট্যান্ডার্ড মডেলের কোনো কণাই অ্যাকচুয়ালি সুপার এই আপনার ডার্ক ম্যাটারকে ডার্ক ম্যাটারের অস্তিত্বকে ব্যাখ্যা করতে পারে না। তাহলে এমন কিছু কণা দরকার যে কণাগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের এখনো অজ্ঞাত। সেজন্য এই যে স্ট্যান্ডার্ড মডেলকে সংশোধন করে একটা নতুন মডেল দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে সুপার সিমেট্রিক। এখন অনেকেই বলছেন যে সুপার সিমেট্রিক ওভার রুলড, আমাদের আরশাদ স্যারও বলেন আসলে হয়তো ওভার রুলড বা এখনো সেই মানে ডাইরেক্ট ডিক্লারেশন আসেনি সুপার সিমেট্রি থাকবে কি থাকবে না। তো সুপার সিমেট্রি আসলে এরকম কিছু কণার ভবিষ্যৎবাণী করে যেগুলো আসলে ডার্ক ম্যাটারের কণাদের করতে পারে, মানে ডার্ক ম্যাটারের কণাদের একটা ব্যাখ্যা করতে পারে, কিন্তু সুপার সিমেট্রিক কণা আসলেই কোন দিকে যাবে সেটা আসলে বলা যাচ্ছে না। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে যখনই ডার্ক ম্যাটারের কথা বলা হচ্ছে সেখানে একটা ফোর্স এসে যাবে। মহাকর্ষ বলের প্রভাব তার উপরে আছে ঠিক আছে, কিন্তু আমাদের সাধারণ বস্তু কণা, ইলেকট্রন, প্রোটন, এগুলো যখন একত্রিত হচ্ছে তখন এগুলো কিন্তু মানে বিদ্যুৎ চুম্বকীয় বল যেমন কাজ করছে, সাথে সাথে কিন্তু মহাকর্ষ বলেরও হচ্ছে। তো এখন ওই কণাদের ক্ষেত্রেও যেটা যে মহাকর্ষ বলটা কমন রেখে আরেকটা বলও তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেটাকে ডার্ক ডার্ক ফোর্স বলছে বিজ্ঞানীরা। আবার এটার থেকে যে এই মানে বলবাহী যে তরঙ্গ আছে, যেমন বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ আসলে তরঙ্গের মাধ্যমে আমাদের এই যে ইলেকট্রোম্যাগনেটিক যে বল সেটা ছড়ায় বা সেটাকে, আর এটাকে ক্যারি করে হচ্ছে বোসন কণারা। তো এরকম তারা বলছে যে এই কথাটা সম্ভবত রুবিনই বলেছিলেন যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আছে, এবং বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ মতো তাদেরও একটা তরঙ্গ আছে, সেটা হচ্ছে ডার্ক বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। এই এখন যদি হয় তাহলে আমাদের ডার্ক ম্যাটার আর ডার্ক সাধারণ কণা মিলে যে গোলকটা আমরা আমাদের গ্যালাক্সির ক্ষেত্রে দেখি সেটা আসলে অনেকটা সমতল টাইপের দেখি, একটা চাকতির মতো দেখি, কিন্তু টোটালটা মিলে চাকতিটা আরো বড় হবে। ডার্ক ম্যাটার গোলক হবে একটা, ঠিক তার মাঝখানে একটা চাকতি আকারে আমাদের গ্যালাক্সিটা থাকবে। আমি একটু ছবিটা দেখাই যদি ছবি বুঝতে পারেন।
এটা মাঝখানেরটা হচ্ছে সাদা যে অংশটা দেখা যাচ্ছে, এটা আমাদের গ্যালাক্সি। আর গোল টোটালটা মিলে আসলে আমাদের গ্যালাক্সি যতটুকু ইয়ে ক্যারি করে আর কি, ডার্ক ম্যাটার সহ টোটাল যে আয়তন বা ভর বলেন সব মিলিয়ে যেটা, সেটা হচ্ছে টোটাল এই গোলকটার মতো। আর এই মাঝখানে যে একটা চাকতির মতো অংশ, এটা আসলে আমাদের গ্যালাক্সি। তো এখনো কথা হচ্ছে যে আহ, এটা নিয়ে, ডার্ক ফোর্স নিয়ে সম্ভবত লিসা র্যান্ডেলের একটা বই লিখছিলেন। আহ, বইটার নাম হচ্ছে ডার্ক ম্যাটার অ্যান্ড ডাইনোসর। উনি আসলে লিসা র্যান্ডেল 2015 সালে বই লিখছেন, ছিল ডার্ক বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গ। এটা লিসা র্যান্ডেলই বলছিলেন, আমি আগে ভুল করছি। লিসা র্যান্ডেল একটা হাইপোথিসিস দাঁড় করেছেন, তার ওই বইতে দাবি করছেন যে ডার্ক ম্যাটার কি, তার একটা স্বরূপ দেখানোর চেষ্টা করতে। ডার্ক ইলেকট্রোডাইনামিক, ম্যাগনেটিক ওয়েভের কথাই বইয়ে বলছেন। যারা আগ্রহী তারা লিসা র্যান্ডেলের বইটা সংগ্রহ করতে পারেন, ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক ডাইনোসর। আচ্ছা, আমি এটা নিয়ে আসলে বললাম, ডিস্কের কথা বললাম, একটা গোলকের কথা বললাম এখানে। আর এ- এখন কথা হচ্ছে যে আমরা কেন এই কণাটাকে খুঁজে পাচ্ছি না। ডার্ক ফোর্সের যদি, ডার্ক ম্যাটারের জন্য যদি আলাদা কোনো কণা থাকে আমাদের কোয়ার্ক বা ইলেকট্রনের মতো, কেন পাচ্ছি না? সেটা বললাম যে ইন্টারেকশন করছে না। এখন ইন্টারেকশন করছে না বা করার পদ্ধতিটা আমরা দেয়, এটাই হচ্ছে বড় কথা। যে আমাদের যে প্রযুক্তি জ্ঞান, সেই জ্ঞানে হয়তো আমরা এখনো ওইটাকে, যেমন একটা সময় নিউট্রিনো নামে যে ক্ষুদে কণাটা, একটা সময় এটাকে মনে করতে করা হতো ভরহীন, মহাকর্ষ বলের সাথে ক্রিয়া করে না, একে দেখা যায় না, একে দেখা সম্ভব না। তারপরে কিন্তু নিউট্রনও একটা সময় বের হলো, স্থানের যখন বড় বড় কলাইডার ইয়ে করা হলো, অতি মানে সেখানে অনেক বেশি উম, ভরের শক্তি দিয়ে কণা, কণাকে ত্বরিত করে সেগুলোকে ভেঙে চুরে তার ভিতর থেকে ইয়ে করা হলো। আহ, উম, আহ, তারপরে সম্ভবত এটা নিউট্রনটা ইয়েও না, আরো কয়েকটা জায়গা থেকে, যেমন জাপানে একটা আহ, ত্বরক যন্ত্র আছে বা নিউট্রিনো ডিটেক্টর আছে, সেখান থেকে ডিরেক্ট আসলে হয়েছিল, সাথে ইয়ের সাথেও হয়েছিল, মানে ওখান থেকে হয়েছে। আর ভারতেও চেষ্টা চলছে যে নিউট্রিনো নিয়ে কাজ করার। তো নিউট্রিনো যখন এই পরোক্ষভাবে প্রমাণ পাওয়া গেল, তাহলে নিউটনের আমাদের সাধারণ যে শক্তি মাত্রা যন্ত্রপাতি এগুলো দিয়ে করা যাচ্ছিল না, যন্ত্রপাতির শক্তি আরো বাড়িয়ে একটা সময় এমন একটা যে যাওয়া হলো, সেটা এ, তখন ধরা গেল। কিন্তু নিউট্রিনো অনেক ছোট, সেই তুলনায় এগুলো তো অনেক ভারী এবং অনেক বড় কণা বলা হচ্ছে। এই কণাগুলো আসলে আমাদের এখনকার ডিটেক্টরে ধরা সম্ভব না, তবে চেষ্টা চলছে ভবিষ্যতে সান লার্জ হান্ড্রেড কলিডারের শক্তি আরো বাড়ানো, সেগুলোকে কাজে লাগিয়ে আরো কিভাবে আরো বেশি শক্তি দিয়ে এটাকে বাড়ানো হয় যায়। তারপরে নাসার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে গামা রে স্পেস টেলিস্কোপ, সেখানে সেটা ফার্মি ফার্মি গামা রে স্পেস টেলিস্কোপ নামে একটা ইয়ে টেলিস্কোপ ছাড়ছিল। সেটার কাজ হচ্ছে যে গামা রেশির সন্ধান করা। অনেকেই মনে করছেন যে ইয়েতে, মানে আমাদের দৃশ্যমান ডার্ক ম্যাটার গুলো একটা কোনো একটা ভাবে ইন্টারেকশন না করুক, ইনডাইরেক্টলি কোনো একটা কিছু করে গামা রশ্মি বিকিরণ করতে সহায়তা করে। সুতরাং গামা রশ্মির যে ইয়েগুলো আছে, উৎসগুলো আছে আমাদের মহাবিশ্বে, সেগুলো আসলে চেক করে দেখার একটা চেষ্টা চলছে। এবং সেগুলো থেকে, হ্যাঁ, যেমন এখানে আমি বই লিখছিলাম, আমি অনেক কিছুই ভুলে গেছি। যে যে কিছু বাড়তি গামা রশ্মি পাওয়া যাচ্ছিল ফার্মি ইয়েতে, সেটা আসলে নতুন কিছু ইঙ্গিত করে। সেটা ঘটনা কৃষ্ণ গহ্বরের ঘটনা দিগন্তে কৃষ্ণ গহ্বর থেকে আসছে, না সেটা ইয়ে থেকে আসছে,
ডার্ক ম্যাটার থেকে আসছে, এই এটা নিয়ে একটা মানে ডিবেট আছে এবং এটা নিয়ে এখনো চলছে। এখন কথা হচ্ছে যে ডার্ক ম্যাটার আসলে কারা, এটা নিয়েও নানা রকম তত্ত্ব আছে। অ্যাক্সিয়ন নামে একটা কণার কথা বলছে, অনেকে গ্রাভিটনকেও ডার্ক ম্যাটারের অংশ বলছেন। কেউ কেউ মনে করতেন একটা সময়, মনে করা হয়তো নিউট্রিনো ডার্ক ম্যাটার, পরে তো নিউট্রিনো যখন শনাক্ত হলো দেখা গেল যে না, নিউট্রিনো ডার্ক ম্যাটার হওয়ার কোনো ইয়ে নেই। তারপরে এখানে আরো আছে ডার্ক ইলেকট্রনের কথা বলছে, ডার্ক প্রোটনের কথা বলছেন, ডার্ক নিউট্রনের কথা বলছেন। তো এরকম নানা টাইপের কথা, কেউ কেউ আবার এর থেকে বাইরে গিয়ে নতুন কোনো কণার কথা বলছে। কিন্তু সবগুলোই আসলে হাইপোথিসিস পর্যায়ে আছে। আপনি ডার্ক ম্যাটারকে একেবারে বাদ দিতে পারবেন না, তাহলে আপনাকে বিকল্প মহাকর্ষ, এই যে মহাকর্ষ বলটা বাড়তি যে পাচ্ছি, এটার জন্য আপনার কোনো ব্যাখ্যা দিতে হবে, তাহলে ডার্ক ম্যাটারকে আপনি বাদ দিতে পারবেন। ওইটা এমন কিছু তত্ত্ব আনতে হবে যদি আপনি ডার্ক ম্যাটারকে বাদ দিতে চান, যে বাড়তি মহাকর্ষ বলটা আহ, কেন আসছে সেটাকে মিনিমাইজ করতে হবে, সেটাকে মাইনাস করতে হবে, বা সেটাকে ভারসাম্য তৈরি করার জন্য অন্য কোনো তথ্য, অন্য কোনো প্রমাণ থাকতে হবে, তবেই আপনি ডার্ক ম্যাটারকে বাতিল করতে পারবেন। কিন্তু ডার্ক ম্যাটারকে আছে, এটা জোর দিয়ে বলতে হলেও আসলে আপনাকে ওই যে ইন্টারেকশনের ব্যাপারটা, কণাগুলো ধরার ব্যাপার রয়েছে, সব মিলিয়ে এখনো হাইপোথিসিস ডার্ক ম্যাটার। তো ডার্ক পার্টিকেল কিভাবে শনাক্ত হতে পারে, এখানে ক্রায়োজেনিক ডার্ক ম্যাটার সার্চ ডিটেক্টর নামে একটা ডিটেক্টর ওরা করছে ইয়েতে, সম্ভবত হল্যান্ডে, ডাচ বিজ্ঞানীরা, হাঙ্গেরিয়ান বিজ্ঞানী। তো সেটাতেও চেষ্টা চলছে এবং তারা মাঝে মাঝে দাবি করছেন তারা ডার্ক ডার্ক পার্টিকেলের সন্ধান পেয়েছেন। সেটা নিয়ে আমরা নিউজও করছি, আমরা বিজ্ঞান চিন্তায় নিউজ করছি। কিন্তু পরবর্তী আপডেট গুলো যে অনেক কিছু জানা যাচ্ছে না, কেউ বলছেন যে না এটা হবে না, কেউ বলছেন আবার না, মাঝে মাঝে এমন আমরা বিজ্ঞান চিন্তায় এমন নিউজে ছাড়ছি যে ডার্ক ম্যাটারের মৃত্যু ঘন্টা, আমি নিজেই একটা লিখছি, সেখানে ডার্ক ম্যাটার কে বাদ দিয়ে একটা থিওরি দাঁড় করানোর চেষ্টা করছেন অনেকেই। কিন্তু আলটিমেটলি ওই যে সমাধানটা কোনোটাই এখনো আসেনি, অর্থাৎ শেষ কথা বলার সময় আসেনি। আর এই যে বাড়তি গামা রশ্মির সন্ধানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ইয়ে করা হয়েছে, বেলুন উড়ানো হয়েছে, ডব্লিউ ম্যাপ দিয়ে ধরেন আমরা সিমুলেশন করে বিভিন্ন ছবি তুলে বেলুন উড়িয়ে, বেলুন থেকে বেলুনের সাথে টেলিস্কোপ বেঁধে আমরা মহাকাশে পাঠিয়েছি গামা রশ্মির সন্ধানে। তারপরে এখানে কম্পটন গামারে অবজারভেটরি আছে, তারা সন্ধান করছেন, কৃষ্ণ গহ্বর আছে, সেগুলো কৃষ্ণ গহ্বরের আশেপাশে। এখন কৃষ্ণ গহ্বর নিজেও ডার্ক ম্যাটার কিনা সেটা নিয়েও কথা আসছে, যে কিন্তু কৃষ্ণ গহ্বর ডার্ক ম্যাটার কিনা এটা বলারও সময় আসেনি। তো এইভাবে অনেকগুলো চলেছে। এবার এরপরে আমরা বিজ্ঞানীরা একটা সিমুলেশন করে, কম্পিউটার সিমুলেশন করে ডার্ক ম্যাটারের একটা ম্যাপ তৈরি করছিলেন, আর ডার্ক ম্যাটার সহ পুরো মহাবিশ্বের একটা ইয়ে ছবি তৈরি করছিলেন, সেটাকে ডব্লিউ ম্যাপ নামে চালানো হচ্ছে। তারপরে ধরেন এইভাবে অনেকগুলো আসলে চেষ্টা চলছে, অনেকভাবে ডার্ক ম্যাটারকে প্রতিষ্ঠিত করা বা বাতিল করা, কিন্তু কোনো দিকেই আসলে পেরে উঠছে না। আচ্ছা, যাই হোক, এবার আমরা একটু ডার্ক এনার্জি নিয়ে কথা বলতে পারি। আমরা আগেই বলছিলাম যে এনার্জি, ও যে এখানে মহাবিশ্বের একটা আকারও ফ্যাক্ট, মহাবিশ্ব কোন দিকে যাবে, মহাবিশ্বের প্রসারণ হচ্ছে, প্রসারণ হতে হতে সেটা কি আজীবন প্রসারিত হতে থাকবে, নাকি মহাবিশ্ব চুপসে যাবে, সংকুচিত হবে, নাকি কি অবস্থায় যাবে শেষমেশ, সেটা নিয়ে একটা ব্যাপার ছিল। তো এই সম্প্রসারণের রেট তৈরি করতে গেছে, তার আগে আমার দরকার ছিল মহাবিশ্ব ফ্ল্যাট না ইয়ে অন্য কোনো আকৃতির। তো সব মিলিয়ে দেখা যায় যে মহাবিশ্বের ঘনত্ব টনত্ব মিলিয়ে মহাবিশ্ব অনেকটা ফ্ল্যাটের মতো, যদিও ত্রিমাত্রিক ফ্ল্যাট মানে কি কোনো দৈর্ঘ্য প্রস্থ নেই, কিন্তু তার মানে এই না যে সেটা ফ্ল্যাট হতে পারে না। একটা বিছানা তো ত্রিমাত্রিক, তারপরেও সেটা ফ্ল্যাট। মহাবিশ্বটা অনেকটা আসলে ফ্ল্যাট আকৃতি, এবং এই ফ্ল্যাট আকৃতি প্রমাণ করতে গিয়ে মহাবিশ্বের আহ, আহ, তারা একটা
আমাদের আইনস্টাইন একটা ধ্রুবকের জন্ম দিয়েছিলেন, সেটা আসলে একটা বড় আহ, ডার্ক ম্যাটারের ক্ষেত্রে প্রভাব ফেলছে। ধরুন, যখন হাবলরা বললেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, তখন আইনস্টাইন ওটা মানতে চাননি। তিনি দেখছেন যে তার সমীকরণ বলছে সম্প্রসারিত হচ্ছে। তিনি তখন ওটাকে থামানোর জন্য, যে ওটাকে নিউট্রালাইজড করার জন্য, যে সম্প্রসারণটাকে বাধা দেবে, তখন একটা ধ্রুবক জন্ম দিলেন। সেই ধ্রুবক হয়তো মহাকর্ষের সাথে যোগ করে যে উনি বোঝাতে চাইলেন যে মহাবিশ্ব আসলে স্থিতিশীল, আজীবন স্থিতিশীল ছিল, একই রকম ছিল, এখনো ওইটা থাকবে। পরে যখন ওটা প্রমাণ হলো যে না, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, তখন কিন্তু আইনস্টাইন আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছিলেন। তখন উনি বলছিলেন তার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে এই মহাবিশ্ব বৈশ্বিক ধ্রুবক তার জন্ম দেয়া। কিন্তু ওই ধ্রুবক আবার পরে কাজে লাগছে। এটা গত শতাব্দী 80-র দশকের সেই দিকে এসে বিজ্ঞানীরা এই যে ডার্ক এনার্জি বা ওই মহাবিশ্ব ত্বরিত আকারে প্রসারিত হচ্ছে, এইটাকে ব্যাখ্যা করার জন্য, হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে সেটা এই মহাবৈশ্বিক ধ্রুবকটা যদি মহাজাগতিক ধ্রুবক, যেটা আইনস্টাইন বলছেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, তো সেটাকে দিয়ে আসলে একটা ব্যাখ্যা করার, দাঁড় করার চেষ্টা করছে। মোটামুটি সফল বলা যায় যে মহাবিশ্ব যে প্রসারণ ব্যাখ্যা করার জন্য এই ধ্রুবকটা এখন কাজে লাগছে। তো এখন কথা হচ্ছে যে এই যে মহাবিশ্বের ডার্ক এনার্জি কিন্তু ডার্ক ম্যাটারের মতো অতটা ভয়ার্থ অবস্থায় নেই। ডার্ক এনার্জিটা কিছুটা হলেও প্রমাণ পাওয়া গেছে। ধরেন 98 সালে আপনার টাইপ 1 সুপারনোভা নিয়ে কিছু কাজ করা হয়। সুপারনোভার অনেকগুলো টাইপ আছে। যে মহাবিশ্বে সুপারনোভাটা কি, সেটাও অবশ্য এখানে একটা প্রশ্ন হতে পারে, আসলে সুপারনোভাটা কি। ধরেন মহাবিশ্বে এমন কিছু তারা আছে, বা আমাদের সূর্যের ক্ষেত্রেও যেটা, যে একটা সময় আহ, আহ, এর ভেতরে ফিউশন কমে যাবে, যে আস্তে আস্তে মহাকর্ষ বল শক্তিশালী হবে, ওদেরকে টানবে, কাছে টেনে খুব কাছাকাছি করবে, আবার ফিউশন হবে। তারপরে এইভাবে চলতে থাকবে। ভেতরে ওই যে তখন কণাগুলো সব ভেঙে যাবে, গিয়ে ইলেকট্রন, প্রোটন, ইলেকট্রন আর কোয়ার্ক কাছাকাছি চলে আসবে, একই স্টেটে চলে আসতে চাইবে, একই জায়গায় থাকতে চাইবে, এক জায়গায় ঘন সন্নিবেশ। তখন ওদের যে অপবর্জন যে নীতি কাজ করবে, পাউলির, উলফাগাং পাউলির যে অপবর্জন নীতি, অনেকে পলির অপবর্জন নীতি বলে, যে একই স্টেটে আসলে দুইটা কণা, একই কণা থাকতে পারে না। যদি থাকতে হয় তাহলে তাদের স্পিন গুলো আলাদা হতে হবে, অন্তত যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যা আলাদা হতে হবে। তো এর ভেতরে এই কারণে তাদের ভেতরে যে একটা বিকর্ষণ তৈরি হবে, যে একই স্টেটে থাকতে দেয় না, এর জন্য তাদের ভিতরে একটা বিকর্ষণ কাজ করে। এই বিকর্ষণ বলটা এত বেশি হয়ে যাবে একটা সময়, তখন ওই যে বাইরের অংশ, নক্ষত্রের বাইরের অংশটা বিস্ফোরিত হয়ে উড়ে চলে যাবে। মানে এই যে এই চলে যাবে, ছিটকে পড়া, এই ব্যাপারটা, এটা আসলে এক ধরনের, এটাকেই আসলে সুপারনোভা বিস্ফোরণ বলা হচ্ছে। আর এটা আসলে একদিনের ঘটনা না, অনেক দিনের, মানে দীর্ঘদিন ধরে ইয়েটা চলে। যখন এই স্টেজে থাকে সূর্যগুলো, তখন সেটাকে সুপারনোভা বলা হচ্ছে, সূর্য বা নক্ষত্রকে। তো টাইপ 1 সুপারনোভা আসলে মোটামুটি একই রকম, আর একই রকম ভাবে আলো দেয়, একইভাবে তাদের ইয়ে চলে। তো টাইপ 1A সুপারনোভা, অনেকগুলো সুপারনোভা আছে। এটা আসলে সবগুলো একরকম বললে এদের বুঝতে সুবিধা হয়, যে আহ, এদের দিয়ে আসলে মহাবিশ্বের যে প্রসারণের ব্যাপারটা মাপা হয়, যে টাইপ 1 সুপারনোভা গুলো কোন জায়গায় কি অবস্থায় আছে, তাদের গতি কি, ত্বরিত হচ্ছে। তো এগুলোকে দেখে দেখা যাচ্ছে যে এই এদের মানে দূরে সরে যাওয়ার হারটা হচ্ছে ত্বরিত গতিতে, এজন্য এদের ত্বরিত প্রসারণ হচ্ছে। এবং এই কাজটা আসলে একটা টিম করে। সেই টিমের অনেকগুলো লোক ছিলেন। সল পারলমুটার ছিলেন, ব্রায়ান স্মিথ ছিলেন, স্মিথ আর কি, আর অ্যাডাম রিজ ছিলেন। অ্যাডাম রিজ অবশ্য আরেকটা দলে ছিলেন। তো এই দুই দলের মিলিত ইয়েতেই আমরা মানে প্রমাণ হয় যে না, মহাবিশ্ব আসলে
তড়িৎ গতিতে চলছে, মানে তড়িৎ গতিতে প্রসারিত হচ্ছে। 98 সালে তারা এই আবিষ্কারটা করেন এবং এই তড়িৎ প্রসারণের কারণ হিসেবে দায়ী করা হচ্ছে আসলে ডার্ক এনার্জি। ডার্ক এনার্জি আসলে ঠেলে এদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, এরকম একটা কথা। যদিও ঠেলা কথাটা ঠিক মানে বৈজ্ঞানিক সুলভ না বা বিজ্ঞানসম্মত না, তবু আমি একটু বললাম যে ওটা আসলে দূরে পাঠিয়ে দিচ্ছে। তো এজন্য এই যে এই তিনজন বিজ্ঞানীর নাম করলাম, তারা সল প্রমোটার, ব্র্যান স্মিথ আর অ্যাডাম রিজ। এরা নোবেল পান 2011 সালে ওই যে মহাবিশ্বের প্রসারণটাকে প্রমাণ করার জন্য, যে আসলেই প্রসারিত হচ্ছে তড়িৎ আকারে, এটার জন্য। তো এটা আসলে পরোক্ষভাবে হলেও ডার্ক এনার্জির তত্ত্বটাকে মেনে নেয়, এবং ডার্ক এনার্জির তত্ত্বটা আসলে আপনি একেবারে ফেলে দিতে পারবেন না। শেষমেশ ডার্ক ডার্ক ম্যাটার বাতিল হয়ে যদি অন্য কোনো তত্ত্ব আসে, তাও হয়তো ডার্ক এনার্জির তত্ত্বটা থেকে যাবে। তো যাই হোক, এখানে যে সুপারনোভার জন্ম প্রক্রিয়া, এগুলোর ব্যাপার স্যাপার আছে, ডাপলার ইফেক্ট তো কাজ করছে, আর বিভিন্ন রকম কণা, ডার্ক ফোর্সের কথা বলছে, যে ডার্ক এনার্জি যদি থাকে, সেই এনার্জিটা প্রসেস করার জন্য আলাদা একটা ফোর্স দরকার, যেটাকে পঞ্চম বল বলে মনে করা হচ্ছে। তো সেই পঞ্চম বলের উৎসটা কি, সেই পঞ্চম বলটা কেমন হতে পারে, এটা নিয়ে নানা রকম কথা চলছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আদিম আলো, যেটা হচ্ছে আমরা কসমিক রে থেকে পাই, ওই যে সিএমবিআর। হ্যাঁ, সিএমবিআর মাইক্রো, এই যে কসমিক মাইক্রোওয়েভ, পুরো নামটা কি ভুলে, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন যেটাকে, অর্থাৎ মহাবিশ্ব বিস্ফোরণের সময় যে আলোর জন্মটা হয়েছিল, বিস্ফোরণের সময় যে আলোটার জন্ম হয়েছিল, মহাবিস্ফোরণ হয়েছিল, তার তখন ফ্রেড হয়েল যখন গ্যামো বললেন যে মহাবিশ্ব একটা বিন্দুতে ছিল, তখন ওটা বিস্ফোরিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো 3,80,000 বছর পর প্রথম দিকে যে যখন কণাগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন বল তৈরি হচ্ছে, তখনও কিন্তু মহাবিশ্ব অন্ধকার ছিল, সে তখনও ফোটনের জন্ম হয়নি। ফোটনের জন্ম হয়েছে প্রায় 3 লাখ বছরের কাছাকাছি গিয়ে। তো তখন যে যে ফোটন গুলোর জন্ম হয়েছে, সেই ফোটন গুলো যে আদিম তরঙ্গ, সেটা আদিম আকারে এখনো ভেসে আসছে। তো যেমন যখন বললেন যে মহাবিশ্ব প্রসারণ হয়েছে, তিনি যে আলফা বেটা গামা তত্ত্ব দাঁড় করালেন, সেই তত্ত্বে তখন ফ্রেড হয়েল বললেন যে সে মানে একটু তাচ্ছিল্য করে বললেন, তার ফসিল এনে দেখাও, তাহলে আমি বিশ্বাস করব যে মহাবিস্ফোরণ হয়েছিল। তখন ফ্রেড হয়েল সরি, গামা বললেন আসলেই ফসিল আছে, আর সেই ফসিলটা হচ্ছে সিএমবিআর। সেই সময় যে আলোটার জন্ম হয়েছিল মহাবিশ্বে 3 লাখ বছরের কাছাকাছি এসে, 2,80,000 বছরে, সেই আলোটা এখনো আছে, কারণ যেহেতু আলো মানে একেবারে ধ্বংস হয় না। আর এই গ্যামো একটা হিসাব করে দেখলেন, যে দেখিয়েছিলেন যে এই আলো ওর তাপমাত্রা হবে মানে পরম শূন্য তাপমাত্রা থেকে 5 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, 5 ডিগ্রি কেলভিন, 5 কেলভিন বেশি, 5 কেলভিনের ভেতরে, 0 থেকে 5 কেলভিনের ভেতরে। শূন্য তো হতে পারে না, কোনো বস্তুই পরম শূন্য তাপমাত্রায় যেতে পারে না, বা বস্তু বলে আলো বলে। তো সেই আলোগুলোর যদি তাপমাত্রা রেডিয়েশন থেকে তাপমাত্রা মাপা যায়, তাহলে তার ইয়ে হবে 5 কেলভিনের ভেতর। তো এখন যখন আমি ডার্ক এনার্জি বা ডার্ক ইয়ে করার কথা বলছি, তখন এই যে সিএমবিআর এর কথাটাও আসে, যে সিএমবিআর, এই যে গ্যামো বলেছিলেন সিএমবিআর এর কথা, সেটা দিয়ে বিগ ব্যাং থিওরি প্রমাণ হলো। তো এটা কিভাবে হলো? তো গ্যামো যখন এই কথা বললেন, তখন এই বব ডিক আর জেমস পিবল নামে দুইজন বিজ্ঞানী এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি করছেন, কিভাবে সিএমবিআর ধরা যায় বা আদিম তরঙ্গ ধরা যায়। কিন্তু তারা অনেক চেষ্টা করে পারেন। কিন্তু সেই মুহূর্তে আহ, আহ, অর্নো আর পেনজিয়াস, অর্নো পেনজিয়াস আর রিচার্ড উইলসন নামে দুইজন বিজ্ঞানী
তারা সম্পূর্ণ অন্য একটা জিনিস রেডিও তরঙ্গ নিয়ে গবেষণা করছিলেন, মহাকাশ থেকে আসা রেডিও তরঙ্গ। তো সেটার জন্য তারা এই যে ডিশ অ্যান্টেনার মতো একটা বস্তু বসিয়েছিলেন, স্যাটেলাইট ছিল, এই সরি টেলিস্কোপ ছিল। তো হঠাৎ তাদের এই টেলিস্কোপে তাদের ওই ডিটেক্টরে একটা নয়েজ আসতে শুরু করে। তো ওনারা মনে করছে এই নয়েজটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে। তো নয়েজের কারণ খুঁজতে লাগলেন। নয়েজের কারণ খুঁজতে খুঁজতে তারা কোনো কারণই পেলেন না। ওনারা তখন চেষ্টা করে মনে করছিলেন যে এটা কোনো যান্ত্রিক ত্রুটি। তারপরে সবকিছু আবার খুলে ঠিকঠাক করে দেখলেন না, যান্ত্রিক ত্রুটি না, এটা আসছেই। তাহলে এটা কি হতে পারে? তখন ওনারা খুঁজে দেখলেন যে না, একটা পাখির মল লেগেছিল, সম্ভবত পাখির মল এতে পড়ার কারণে এই নয়েজটা আসছে। পাখির নলটা পরিষ্কার করে দেখলেন, না, নয়েজটা আসছে। তারপরে আবার ওনারা সেই ডিশ অ্যান্টেনার মুখ চারিদিকে ঘোরালেন পৃথিবীর ইয়েতে, কিন্তু যেদিকেই ঘোরান ওই নয়েজটা আসে। তো এই নয়েজটা কি? পরে তারা হিসাব করে বের করলেন যে ডিক বব ডিক আর জেমস পিবল যে আদিম তরঙ্গ খুঁজছিলেন, সেই আদিম তরঙ্গ আসলে তারা আবিষ্কার করে ফেলছেন কাকতালীয় ভাবে। অর্থাৎ তাদের যে নয়েজটা আসছে এটা সেই আদিম তরঙ্গ, অর্থাৎ সিএমবিআর। তো তারা এটা ইয়ে মেপে দেখলেন, আহ, আহ, তাপমাত্রা মেপে দেখলেন যে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 3 ডিগ্রি, অর্থাৎ 3 কেলভিন তার তাপমাত্রা। সুতরাং গ্যামোর তত্ত্ব প্রমাণ হয়ে গেল। এরা দুজন নোবেল পেলেন, কিন্তু নোবেল তখন বেছে নেই, জর্জ গ্যামো বেছে নেই। আর বব ডিক আর জেমস পিবল নোবেল পেলেন না, কিন্তু শেষমেশ পিবলস নোবেল পেলেন গত বছর। এটা খুবই আশার কথা, দীর্ঘ 50 বছর পর অন্য একটা গবেষণার জন্য যদিও নোবেলটা পেয়েছেন, কিন্তু শেষমেশ তিনি পেয়েছেন। কিন্তু তার পাওয়া উচিত ছিল সেই 60-এর দশকে। যাই হোক, আহ, তারা এখন এই সিএমবিআর, একটা মজার কথা বলি, এই সিএমবিআর কিন্তু আমরা এখন অহরহ দেখি। যেটা হচ্ছে আমরা ডিশ টেলিভিশনে টেলিভিশনে অনেক সময় ঝিরঝির ঝিরঝির করে, ওই যে নয়েজটা, ওইটাই আসলে সেই সিএমবিআর এর নয়েজ। তো যাই হোক, এই এই নয়েজটা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছিল যে মহাবিশ্ব বিগ ব্যাং হয়েছে কিনা, বিগ ব্যাং এর পরে প্রসারণটা ব্যাখ্যা করার জন্য, তারপরে মহাবিশ্বের বস্তুর ঘনত্ব নির্ণয়, সব মিলিয়ে সিএমবিআর অনুসন্ধান করার জন্য বিভিন্ন রকম অনেকগুলো টেলিস্কোপ পাঠানো হয়েছে। তারা মহাবিশ্বের একটা ম্যাপ তৈরি করছে, উজ্জ্বল ম্যাপ আমরা প্রায়ই দেখি, সিমুলেটেড ম্যাপ দেখি। তো এই সবগুলো ম্যাপই এই আমাদের ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জির একটা রয়েছে। আর আগে মনে করা হতো, যাই হোক, এখানে ইনফ্লেশন যেটা স্ফীতি তত্ত্ব, মহাবিশ্ব হঠাৎ করে যে মহাবিশ্বের জন্মের প্রথম মানে 1 সেকেন্ডের 10⁻36 সেকেন্ড, -36 সেকেন্ডের পর খুব ক্ষুদ্র একটা সময় মহাবিশ্ব হঠাৎ করে মানে এত বেশি প্রসারিত হয়ে যায়। ধরা যাক ওটা ছিল একটা আহ সরিষার দানার মতো, সেটা হঠাৎ করে বড় হয়ে বিশাল একটা ফুটবল মাঠের মতো হয়ে গেল ওই খুব কম সময়ে, মানে সেকেন্ডের লক্ষ কোটি ভাগের 1 ভাগ সময়ের ভেতরে এত বড় হয়ে গেল। এই যে বড় হওয়ার ব্যাপারটা, প্রমাণ, এগুলো আসলে সবই আমরা পেলাম ওই সিএমবিআর বিশ্লেষণ করে, ওটা করে। তো যাই হোক, এখন এই ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি তত্ত্বের জন্য নানা রকম তত্ত্ব হচ্ছে, কোইন্টেন্সেন্স তত্ত্ব আসছে। কোইন্টেন্সেন্স তত্ত্ব মানে ওই যে সুপার সিমেট্রির কথা বলা হচ্ছে, যে তারা বলছেন যে নতুন কিছু কণা, এই সবগুলোই আসলে নতুন এক ধরনের কণার কথা বলে বা নতুন এক ধরনের বস্তুর কথা বলে, কিন্তু কোনোটাই এখন প্রমাণিত নয়। তারপরে ডার্ক ফোটনের কথা বললাম, যেটা হচ্ছে ডার্ক তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ডার্ক ফোর্সের কথা বললাম। মোটামুটি এই ছিল ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি। আমার মনে হয় এরপরেও যদি কারো প্রশ্ন থাকে, আমরা প্রশ্নগুলো নিতে পারি এখন। রনি ভাই, প্রশ্ন এসে একদম ভরে গেছে, আমরা এখন আচ্ছা, প্রশ্নগুলো নিই। হ্যাঁ, প্রশ্ন নেন।
আমি হয়তো সব প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ আমি জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যদিও একটু আগ্রহ আছে, জ্যোতির্বিজ্ঞান আমি একেবারেই বুঝি না, অ্যাস্ট্রোফিজিক্স যে খুব বুঝি তা না। এটা আসলে লিখছি বিভিন্ন বই পড়ে। আসলে আমি যখন একটা জিনিস বুঝতে চেষ্টা করি তখনই সেটা নিয়ে বই লিখে ফেলি যেন ভুলে না যাই। হ্যাঁ, বা ভুলে গেলেও আমি আমার নিজের বইটা বের করে দেখে নিতে পারি। আমার অবস্থাটা হয়েছে এরকম যে, আচ্ছা, মানে প্রশ্নগুলো আসার আগে ডার্ক ম্যাটার বিষয়ক কয়েকটা বইয়ের কথা বলি। বাংলা বইয়ের কথা বলবো, ইংরেজি বই আপনারা সার্চ দিলেই পাবেন। আমাদের ফাসিম স্যার একটা বই লিখছিলেন ডার্ক ম্যাটারে। অ্যাকচুয়ালি বাংলা ভাষায় ডার্ক ম্যাটার নিয়ে এটাই প্রথম বই। এবং স্যার অনেক কাজ করছেন। আমার এই বইটা যে লিখতে পারছি, এটা ফাসিম স্যারের বইটা আমার সামনে না থাকলে আসলে সম্ভব হতো না। যদিও আমি একটু এলাবোরেট করছি, আবার অনেক কিছু হয়তো মানে আমি অতটা বুঝেও না, কারণ আমি বিশেষজ্ঞ নই। আলটিমেটলি আমি ওই যে পপ সায়েন্স ফিকশন, এই সায়েন্স রাইটার। তো পপ ধাসের রাইটাররা আসলে পুরোপুরি যে বিজ্ঞানটা বোঝে এদের মতো তা না। তো আমি আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করছি পারছি, মানে লেখার চেষ্টা করছি। তো এখন প্রশ্ন আসলে আমার মনে হয় প্রশ্নগুলো আমি চেষ্টা করবো সব প্রশ্নের উত্তর দেওয়ার, না পারলে আমি বলবো যে কোথায় পাওয়া যেতে পারে। আচ্ছা, আমি একটু অ্যাড করি রনি ভাই। ফারসিন স্যারের সেই বইটার নাম হচ্ছে ডার্ক ম্যাটার। এটা হচ্ছে আপনারা হ্যাঁ, গুগলে হ্যাঁ, সার্চ করলে পেয়ে যাবেন, রকমারিতে পেয়ে যাবেন। তারপরে হ্যাঁ। আপনারা বুকস পাবেন। বইটা খুবই চমৎকার একটি বই ফারসিন স্যার লিখেছেন, এবং সেখানে খুবই প্রাঞ্জল ভাষায় স্যার তুলে ধরেছেন ডার্ক ম্যাটারের ব্যাপারে আর কি। আহ, হ্যাঁ, আচ্ছা, আরেকটা অ্যাকচুয়ালি ডার্ক ম্যাটার, হ্যাঁ বলে, হ্যাঁ হ্যাঁ আরেকটা বলেন। বই আছে। যদিও বইটা ওইভাবে প্রচার পায়নি আমাদের দেশে নয়, এজন্য আমরা হয়তো সেভাবে প্রচারও করতে পারি না। সেটা হচ্ছে ও, পশ্চিমবঙ্গে, আমি এখনো বইটা পড়ে দেখার সৌভাগ্য হয়নি। পশ্চিমবঙ্গের আমাদেরই বন্ধু ইন্দ্রনীল মজুমদার কৃষ্ণ বস্তু বা কৃষ্ণ বস্তু কৃষ্ণ শক্তি নামে একটা বই লিখছেন। আমি বইটা পেলে আরেকটু বলতে পারতাম ওতে আসলে কিভাবে কি আছে। আমি শুধু কভারটাই দেখছি। আর প্রথম আসলে ফারসিন স্যার লিখছেন। আর কিছু কিছু বইয়ে হয়তো ছাড়া ছাড়া ভাবে কিছু ভারতীয় বই আছে। আহ, আহ, কিন্তু প্রথম বই আসলে ফারসিন স্যারের ডার্ক ম্যাটার। তো আমি ডার্ক এনার্জিকে অ্যাড করে আর একটু ইলাবোরেট করে আসলে মুক্ত মহাবিশ্বের খোঁজে আর একটু মনে করলাম যে আর একটু সহজ ভাষায় আর নানা রকম তত্ত্ব প্রতি বছরই আসছে, সেগুলো একটু অ্যাড করা, নতুন নতুন যে সেগুলোই শেষ কথা তা না, কিন্তু অনেক হাইপোথিসিস আসছে, আমি সেই হাইপোথিসিস অনেকগুলো এতে অ্যাড করেছি, এই আর কি। আচ্ছা, আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করি। আমি যদিও রনি ভাইয়ের চেয়ে কম জানি, তারপর আমি একটু অ্যাড করি যে অনেকে প্রশ্ন করছিলেন যে বাংলাদেশ থেকে কেউ ডার্ক ম্যাটার নিয়ে গবেষণা যুক্ত আছেন কিনা। হ্যাঁ, অবশ্যই আছেন। আপনারা হয়তো নাম শুনেছেন। আপনার 2018 সালে একটা নিউজ প্রকাশিত হয়েছিল যে ঘোস্ট গ্যালাক্সি নামক, যেখানে ডার্ক ম্যাটারের কোনো সন্ধান পাওয়া যায়নি। সেটা কিন্তু সেই যে টিমটা ছিল, সেই টিমটার হেড ছিল হচ্ছে ইয়েল ইউনিভার্সিটি প্রফেসর পিটার বেন ডোকুম, আমার যতটুকু মনে পড়ে। এবং সেই টিমের বাংলাদেশে একজন গবেষক যুক্ত ছিলেন সেই গবেষণার ক্ষেত্রে। তার নাম হচ্ছে লামিয়া মাওলা। উনি হচ্ছেন ইয়েল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, এবং ইয়েল ইউনিভার্সিটির অ্যাস্ট্রোনমি ডিপার্টমেন্টে এখন রিসার্চার হিসেবে জয়েন করেছেন অনেক আগেই আসলে। এবং আপু হচ্ছে ডার্ক ম্যাটার, এক্সট্রা গ্যালাকটিক অ্যাস্ট্রোনমি বা গ্যালাক্সি ক্লাস্টার, এইসব বিষয় নিয়ে তিনি রিসার্চ করে থাকেন। তো যারা যারা জানেন না, হ্যাঁ, তারা আপনার সার্চ করলে পেয়ে যাবেন আসলে। আসলে জি মজার রানি। ব্যাপার কি জানেন, আমরা যে এখন মানে আহ, জ্যোতির পদার্থ বিজ্ঞান বা বিজ্ঞানের যত বড় বড় কাজ হচ্ছে, সেগুলোতে খুঁজলেই কোনো না কোনো বাংলাদেশি আমরা পেয়ে যাই। হ্যাঁ, ইয়েস। যেমন গ্র্যাভিটেশনাল ওয়েভ যখন ডিটেকশন হলো, সেখানে 3 জন বাংলাদেশি এবং মোট 5 জন বাঙালি, 2 জন ভারতীয়, 3 জন 2 জন বাংলাদেশি ছিলেন। তো তাদের একজনের সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে, দীপঙ্কর তালুকদার। সেখানে গ্র্যাভিটেশনাল ওয়েভ নিয়ে তার সাথে সরাসরি অনেক কথা বলার সুযোগ হয়েছে। লামিয়া আপার সাথে আমার মানে কখনো দেখা হয়নি। কখনো আসলে আমরা যদি টের পাই, আমরা সাধারণত চেষ্টা করি যারা বাইরে গবেষণা করছেন তাদের সাথে আমাদের তরুণ এদেশের ছেলে মেয়ে, বিজ্ঞান প্রেমী ছেলে মেয়েদেরকে মানে মুখোমুখি করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা বিজ্ঞান চিন্তা সবসময়ই করে। এজন্য পাঠকের সঙ্গে বিজ্ঞান চিন্তা নামে একটা আমাদের ইভেন্ট আছে, এখন আবার বিজ্ঞান বক্তৃতা হচ্ছে। আমরা চেষ্টা করছি যারা বিদেশে যেসব গবেষক আছেন আমাদের দেশে, তাদেরকে নিয়ে এসে আমাদের পাঠকের মুখোমুখি করিয়ে, পাঠকের আমাদের যারা বিজ্ঞান প্রেমী তাদের মুখোমুখি করিয়ে দেওয়া। তো আহ, এ- এ-
যদিও জাহিদ হাসান সাহেব এর মধ্যে আসেননি বিজ্ঞান চিন্তা হওয়ার পর, কিন্তু তার আগে ও কিশোর আলোর পাঠকদের সঙ্গে মধ্যে তিনি ইয়ে করছিলেন। তো আমরা চেষ্টা করি আসলে। তো যদি লামিয়া ম্যাডাম কখনো আসেন, আপনার যদি মানে রিফাতকে বলছি, যদি আপনার ইয়ে থাকে আমাদের একটু নলেজে দিয়ে, আমরা চেষ্টা করবো তার সাথে আলাপ করার, আমাদের বিজ্ঞান চিন্তায় ইয়ে করার। আমরা বাইরে যারা গবেষণা করছে তাদের দিয়ে লেখাই হোক, আমাদের অন্তত 4-5টা লেখা থেকে বাইরে গবেষণা করছেন এমন লিখেন। দীপেন ভট্টাচার্য, তিনি গামারে রে নিয়ে কাজ করছেন। আসলে গামারে নিয়ে যে প্রাথমিক যে কাজগুলো সেগুলো তাদেরই করা, তাদের সেই তত্ত্ব নিয়েই এখনো কিন্তু এই গামা রের সব ইয়ে সমস্যাগুলোতে ব্যবহার করা হয় তাদের ফলাফল। দীপেন ভট্টাচার্য ছিলেন। আহ তারপরে এখন প্রদীপ দেব আছেন অস্ট্রেলিয়ায়, উনি ইয়ে বায়োমেডিক্যাল ফিজিক্স এর গবেষণা করছেন। অমিতাভ রায় আছেন যুক্তরাষ্ট্রে, রফুল আলম আছেন। হ্যাঁ, ও তো আমরা সবাই চেষ্টা করি যে তাদের দেশে আসলে তাদেরকে নিয়ে বিজ্ঞান চিন্তার পক্ষ থেকে কিছু একটা করার। তো এখন প্রশ্নগুলো আমার মনে হয় আমি সব প্রশ্নের উত্তর অলরেডি দেবো না, অনেক প্রশ্ন আপনি আছে যদি হ্যাঁ, আমি আপনাকে প্রশ্নগুলো বলে দিচ্ছি, অসুবিধা নেই, স্ক্রিনেও দেখাবো। প্রথম প্রশ্ন এসছে মাহবুব রাহিদ থেকে। আমরা তো জানি গ্র্যাভিটন কণার আদান প্রদানের মাধ্যমে মহাকর্ষ বল হয়, তাহলে মহাকর্ষ বল আলোর বেগে কাজ করে মানে কি? গ্র্যাভিটন কণার বেগও আলোর বেগের সমান? না, এখানে একটা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে গ্রাভিটন তত্ত্বটা হাইপোথিসিস। আপনি গ্রাভিটন জানেন যে আপনি কার কাছ থেকে জানেন, এটা কোনো এক বিজ্ঞানী বলছেন, কিন্তু তিনি প্রমাণ দেখাতে পারেননি যে গ্রাভিটন কণার মাধ্যমে মহাকর্ষ বল আদান প্রদান। আবার যদি সেটা হয় সেটাও কিন্তু যৌক্তিক, অযৌক্তিকও না। অর্থাৎ যতগুলো বলবাহী কণা আছে সবগুলো কণারই আলোর বেগে চলে, যাদের মানে ইয়ে নেই, মানে ভর নেই। কোনো বস্তু কণা যদি ভর না থাকে তাহলে সে কণা আলোর বেগে চলতে বাধ্য। তো আপনার যেহেতু বলবাহী সব কণা না, ডব্লু কণা যে কণা সম্ভবত ভর আছে সেগুলো তো আলোর বেগে চলবে। হিগস বোসনের ভর আছে, হিগস বোসন তো আলোর বেগে চলবে না। কিন্তু যাদের ভর নেই, যারা স্থির, যাদের স্থির ভর শূন্য, সেসব কণা সবই আলোর বেগে চলবে। অর্থাৎ আমরা মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল যে গতিতে এগোই, মহাকর্ষ বল ঠিক একই গতিতে এগোয়। এবং এর প্রমাণ পাওয়া গেছে গ্র্যাভিটেশনাল ওয়েভ যখন ইয়ে করা হয়েছে, এবং এই সূত্র ধরেই যে মহাকর্ষ বল ক্রিয়া করে আলোর বেগে, এই সূত্র ধরেই কিন্তু গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেকশন করা হয়েছে। যদি এই সূত্র ঠিক না হতো তাহলে গ্র্যাভিটেশনাল ওয়েভ এভাবে ডিটেকশন করা সম্ভব হতো না। সুতরাং যদি গ্র্যাভিটনও থেকে থাকে তাহলে গ্র্যাভিটনের বেগ আলো মানে ফোটনের বেগের সমানই হবে, কারণ গ্র্যাভিটন ভরহীন কণা বলা হচ্ছে, হাইপোথিসিসেও বলা হচ্ছে ভরহীন কণা। যদিও আইনস্টাইন যে মহাকর্ষ বল বলছে তাতে আপনার এইভাবে কণা না থাকলেও চল। যাই হোক, ওটা অন্য প্রশ্ন, তবে আমার মনে হয় উনি ওনার উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, এরপরে একটা নেক্সট। প্রশ্ন, সুন্দর প্রশ্ন করেছেন। বিগ ব্যাং এর পূর্বে ওই বিন্দুটি কি স্থির ছিল নাকি গতিশীল, বা স্থির থাকার কারণটা কি? না, এই আসলে বিগ ব্যাং এর পূর্বে বলে আসলে কিছু নেই, বিগ ব্যাং থেকেই আসলে শূন্য শূন্য মানে সময়ের শুরু। এখন সময়ের আগের ব্যাপারটা, সময়ের জন্ম হওয়ার আগের কোন ব্যাপার, সেখানে আলাদা কোনো সময় হয় কিনা, ছিল কিনা, আলাদা কোনো মহাবিশ্ব ছিল কিনা, সেই মহাবিশ্ব ধ্বংস হয়ে, সেই সময় ধ্বংস হয়ে, সেই স্থানকাল ধ্বংস হয়ে আরেকটা স্থানকালের জন্ম হলো মহাবিশ্ব, এরকম হতে পারে। আমি বলছি যে ওটাই ছিল তা না। তো সেইটা যে কেমন ছিল আমরা এটা আসলে ওই মাত্রায় আমরা যেতে পারছি না, এবং ওটা আমরা বলতেও পারছি না, এখনো পর্যন্ত আমরা বলতে পারছি না যে বিগ ব্যাং এর ঠিক আগ মুহূর্তের ব্যাপারটা কেমন ছিল। এক্স্যাক্টলি, এখন পর্যন্ত এই গবেষণা সবাই এখনো গবেষণারত যে আসলে এটার আগে কি ছিল, হ্যাঁ, কিন্তু এখনো কেউ হ্যাঁ, স্পষ্ট ভাবে কেউ কিছু বলতে পারছে না। না, এটা না, খুবই হ্যাঁ, কেউ বলতে পারছে না। এরপরে প্রশ্ন করেছেন হুমায়ুন কবির, উনি বলেছেন যে গুপ্ত ভর বলতে বুঝলাম না। হ্যাঁ, গুপ্ত ভর আসলে যেটা ডার্ক ম্যাটার, আমরা ডার্ক ম্যাটার ঠিক গুপ্ত ভর বলেছি আমার বইয়ে, বা গুপ্ত বস্তু বলেছি, অ্যাকচুয়ালি গুপ্ত ভর না। আহ, ভর তো পাচ্ছি আমরা হিসাবের ভিতর, মহাকর্ষ বল দিয়েই পাচ্ছি, কিন্তু বস্তুটাকে পাচ্ছি না, যেন গুপ্ত বস্তু বলছি, ঠিক গুপ্ত ভর বলাটা ঠিক হবে না। আচ্ছা,
এরপরে প্রশ্ন করেছে নাফি আহমেদ, স্যার কোয়ার্ক তো দেখা যায় না, তাহলে ওইগুলো নিয়ে এত কিছু কিভাবে বললো? কোয়ার্ক 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 সম্ভবত কোয়ার্ক হবে। হ্যাঁ, এটা কোয়ার্ক হবে। কোয়ার্ক, হ্যাঁ কোয়ার্ক দেখা যায় না, ইলেকট্রনও তো দেখা যায় না, কিন্তু তাদের তো একটা প্রভাব আছে। দেখেন আমরা ইলেকট্রনিক্স ডিভাইস গুলো চালাচ্ছে প্রভাব, আমরা যে মোবাইলে টাচ স্ক্রিন করছি এটা ইয়ে, আমরা একটা হিসাব কষে তার একটা মানে পরোক্ষ প্রভাব আমরা কিন্তু দেখছি, যে সে এখান থেকে গেছে একটা দাগ রেখে গেছে। এই যে এখান থেকে একটা বস্তু গেছে, সেই বস্তুটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ধুলোর উপরে দাগ রেখে যাচ্ছে। সেই দাগ দেখে আমরা বলতে পারছি যে এই একটা সাপ গেছে, আমরা রাতে দেখছি যে সাপ গেছে ধুলোর উপর দিয়ে। তাহলে যারা সাপ বিশেষজ্ঞ বা প্রাণী বিজ্ঞানের বিশেষজ্ঞ, তারা কিন্তু ওই দাগটা দেখে বলে দিতে পারেন যে এটা কি সাপ গেছে। ঠিক এরকম আমরা চরিত্র বিশ্লেষণ করে, কোয়ার্ক ইলেকট্রনের চরিত্র বিশ্লেষণ করে তার কিন্তু একটা শেপ ইয়ে করে ফেলছি যে এরকম এরকম হবে, এবং এই দাগটা দেখলে আসলে এই সাপ হবে। যেটা বাঘের পায়ের ছাপ দেখে প্রত্যেকটা বাঘ যেমন আলাদা করা যায়, আপনার ফিঙ্গারপ্রিন্ট দেখে যেমন আপনি ফিঙ্গারপ্রিন্ট দেখে আসলে সেটা দেখে যেমন আপনাকে শনাক্ত করা যায়, এরকম প্রত্যেকটা কণা শনাক্তের জন্য এরকম অনেকগুলো পদ্ধতি আছে। সে শুধু একটা না, একটা কণার জন্য অনেকগুলো পদ্ধতি, সুতরাং ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছেন আনোয়ার হোসেন জুয়েল, দুনিয়াব্যাপী ডার্ক ম্যাটার ডিটেকশনের কি কি এক্সপেরিমেন্ট বিদ্যমান এখন? বাংলাদেশের কোনো হ্যাঁ গবেষক যুক্ত আছে হ্যাঁ কিনা, বা কোন ইউনিভার্সিটি থেকে তারা কাজ করছেন? আচ্ছা, এটা উত্তরটা দেওয়া হয়েছিল একটু আগে। হ্যাঁ, আপনি উত্তরটা দিচ্ছেন এবং ডকুমেন্টেড ডিটেকশন সব জায়গায় চলছে, আমি আমার ইয়েতেও বলছি। আচ্ছা, পরে নেক্সট প্রশ্নে যাই আমরা। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াসিফ আর দিন বলেছেন, নেগেটিভ ম্যাস আর ডার্ক ম্যাটারের মধ্যে কোনো সম্পর্ক আছে? অনেকে বলছেন আছে, কিন্তু নেগেটিভ ম্যাচটা যে ইয়ে নেগেটিভ ম্যাচটা নিয়েই তো আসলে অনেক তর্ক রয়েছে, আসলে নেগেটিভ ম্যাচ হয় কিনা। হ্যাঁ, তবে যেহেতু আমরা ডার্ক ম্যাটার দেখতে পাচ্ছি না, অনেকেই বলছেন যে নেগেটিভ ম্যাচের সাথে এর একটা সম্পর্ক আছে, এবং নেগেটিভ ম্যাচ হয়তো ইয়ে তত্ত্ব দাঁড় করাতে পারলে হয়তো ডার্ক ম্যাটারটাকে আমরা দেখতে পাবো বা ব্যাখ্যা করার একটা পর্যায়ে পৌঁছে যেতে পারবো। নেগেটিভ ফোর্সের কথাও বলা হচ্ছে, যেটা ডার্ক ফোর্স বলছে, এই আর কি। নেগেটিভ ম্যাচ থাকলে নেগেটিভ ফোর্সও থাকবে, যদিও অনেকেই মানবে না, অনেকেই না বলেন, এটা স্বাভাবিক। আমিও বলছি না যে এটা আছে, আবার বলছি না, কারণ আমার বলার তো রাইটও নেই। আচ্ছা, এরপরের প্রশ্ন, এত প্রশ্ন। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছে আবারও সে একই ব্যক্তি, দুটো কণার মধ্যে ডার্ক ফোর্স কাজ করতে কতটুকু সময় লাগে? এই ফোর্স কি অসীম রেঞ্জ পর্যন্ত কাজ করে কিনা? ডার্ক ফোর্স যদি কাজ করে, ডার্ক ফোর্স এর ইয়েটা হবে অনেকটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মতো। সুতরাং লিসারান্ডেলের দাবি অনুযায়ী সেটার ইয়ে হবে গতি, ইয়ে সেটা ইয়ে, আমাদের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মতো অসীম, আর ইয়ে বেগও এরকম হবে মোটামুটি, এটাই অনুমান করে এখন পর্যন্ত। মানে যতগুলো ফোর্স আছে সবগুলো ফোর্সই মানে আলোর বেগেই সম্ভবত কাজ করে, তার হয়তো মানে স্ট্রেংথটা কম বেশি হতে পারে, কিন্তু তার যে ফোর্স কাজ করার যে বেগটা সেটা আলোর বেগেই করে। আচ্ছা, আলোর বেগের বেশি হওয়ার তো কোনো উপায় নেই, কম হতে পারে, কিন্তু কম হয় না, সাধারণত সবগুলো ইয়ে করে। সেক্ষেত্রে দুর্বল নিউক্লি বলটা বোধহয় একটু আছে, কারণ জেড কণার ভর আছে, সুতরাং তার কাজ করার গতি একটু কম থাকবে, খুবই স্বাভাবিক। আচ্ছা, অনেকে জানতে চাচ্ছিল যে আমি যে কথাটা বললাম যে লামিয়া মাওলা পুরা যে ভুতুড়ে গ্যালাক্সিটা যে আবিষ্কার করেছে, যেটাতে ডার্ক ম্যাটারের মানে অস্তিত্ব নেই, সেটার ব্যাপারে। আচ্ছা, সেইটা হচ্ছে মানে সেই গ্যালাক্সিটার নামকরণ করা হয়েছে NGC 1052, যেটাকে সংক্ষেপে DF2 বলা হয়, এবং এটা পৃথিবী থেকে 65 মিলিয়ন আলোকবর্ষ দূরে। তাহলে বুঝতে পারতেছেন এটা খুবই কতটা দূরে। তো এটা আপনারা গুগল করলে হ্যাঁ, আসলে এটার বিষয়ে একটু কথা আছে, এটা নিয়ে আমরা একটা নিউজও করছিলাম, যদিও লামিয়ার ব্যাপারটা আমরা ওইভাবে জানতাম না, কিন্তু এটা নিয়ে পরে আরো পরে দেখা যাচ্ছে যে তাদের হিসাবে কেউ হয়তো ভুল আছে, কারণ এখনো পর্যন্ত যতগুলো হিসাব আসছে যে যতগুলো গ্যালাক্সি পর্যবেক্ষণ করছে, আর গ্যালাক্সি পর্যবেক্ষণ করতে গিয়ে আমরা হয়তো একটা অংশকে করছি, আরেকটা অংশ দেখতে পাচ্ছি না বা আমরা হিসেবে আনছি না,
সবচেয়ে ভালো হয় যদি একটা ক্লাস্টার পর্যবেক্ষণ করা যায়, বা যে গ্যালাক্সিটাকে করছি সেই গ্যালাক্সির পেছনে যদি কোনো গ্যালাক্সি থাকে, গ্র্যাভিটেশনাল লেন্সিং করে, অর্থাৎ আলো কি পরিমাণ ব্যাকে দিচ্ছে সেটা আসলে ওনারা কতদূর করছেন। আমি যদি আরেকটু ডিটেল জানতে পারতাম হয়তো এ বিষয়ে আরো একটু কথা বলা যেত। যাই হোক, ওনারা নিশ্চয়ই ওনাদের যুক্তি আছে, আমি বিষয়টা আসলে অতটা ক্লিয়ার না। আচ্ছা, আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে 2018 সালে যখন নিউজটা বের হয়, সেটার যে রিসার্চ পেপারটা সেটা কিন্তু প্রকাশ করা হয় যে গ্যালাক্সি ল্যাকিং ডার্ক ম্যাটার নামে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু পরবর্তীতে রনি ভাই যেটা বললেন যে কারেকশনের ব্যাপারটা, এইটার জন্য তারা দ্বিতীয় আরেকটি রিসার্চ পেপার বের করেন। সেটাতে সেটার নামটা হচ্ছে, আমার যতটুকু মনে পড়ে, সেকেন্ড গ্যালাক্সি মিসিং ডার্ক ম্যাটার ইন দা এনজিসি 1052 গ্রুপ। হ্যাঁ, এই পেপারটা, এটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে আপনারা রিসার্চ সার্চ দিলে পেয়ে যাবেন। এটা ছিল সেই সেকেন্ড রিসার্চ পেপার। এটা হচ্ছে 2019 সালে মনে হয় বের হয়, আমার যতটুকু মনে পড়ে। এটা জাস্ট আপনারা গুগল করলে আসলে অনেক কিছু জেনে যাবেন, কারণ অনেকের ব্যাপারে অনেক কিছু জানা এখন ওই সম্ভব। তো আমি 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 যেটা বলছিলাম আগে, যে দ্বিধা বিভক্ত আছে, হয় ডার্ক ম্যাটারের বাদ দিয়ে এটা যদি প্রমাণ করতে হবে যে ডার্ক ম্যাটারকে প্রশমিত, আমরা যে বাড়তি যে ভর পাচ্ছি একটা গ্যালাক্সি দিয়ে তো আর হবে না। দেখা যাচ্ছে একটা গ্যালাক্সিতে ডার্ক ম্যাটার নেই, আরেকটা গ্যালাক্সিতে বেশি, সেটা মহাবিশ্বের ডার্ক ম্যাটারে আসলে খুব বেশি প্রভাব পড়ে না। যেহেতু আমরা এখন আগে বলতাম যে 100 বিলিয়ন গ্যালাক্সি আছে, এখন বলছি যে না 10 বিলিয়ন আছে, এখন বলছি না 20 বিলিয়ন। তো এই 20 বিলিয়ন গ্যালাক্সি, 20 বিলিয়ন না 200 কোটি, সরি, তো 200 কোটি গ্যালাক্সির ভিতরে যদি একটা গ্যালাক্সিতে ডার্ক ম্যাটার না থাকে তাতে কিছু এসে যায় না। হ্যাঁ, তাতে মোট যে টোটাল যে ম্যাস তাতে আসলে খুব বেশি প্রভাব ফেলে না। হ্যাঁ, এই বিষয়টা অনেকটা এরকম। তারপরে প্রশ্ন। আচ্ছা, এরপরে রুবাইয়াত রহমান খান বলেছেন যে আমাদের সৌরজগতের বহির্বিভাগে ডার্ক ম্যাটার থাকার ব্যাপারে কিছু যদি বলতেন ভাই। সৌরজগতের বহির্বিভাগে না, আমরা পুরোটাই আসলে একটা গ্যালাক্সি, যেভাবে বলা হচ্ছে পুরো গ্যালাক্সিটা, ধরেন একটা গোলক, আমি ছবি দেখিয়েছিলাম একটা গোলক, গোলকটা হচ্ছে পুরোটা ডার্ক ম্যাটার। সেই গোলকের মাঝখানে একটা চাকতি ভাসছে ঠিক মাঝখানে, অর্থাৎ গোলকটা চারপাশ জুড়ে রয়েছে, একদম ভেতর থেকে শুরু করে পুরো চারপাশ জুড়ে রয়েছে ডার্ক ম্যাটার। অর্থাৎ চাকতির চারপাশে একটা সিডির ডিস্ক, সিডির ডিস্কের চারপাশে ওকে আরো বড় করে, ওর চারপাশে এরকম বড় একটা সিডির ডিস্ক যদি এতটুকু হয়, এর চারপাশে মানে ডিমের কুসুম যদি হয়, তাহলে চারপাশে সেই ডিমটা হচ্ছে টোটালি হচ্ছে ডার্ক ম্যাটার নিয়ে আমাদের গ্যালাক্সি, অর্থাৎ মাঝখানে একটু অংশ। এবং এমনকি আমাদের আমাদের শরীরের ভিতরেও ডার্ক ম্যাটার আছে। কেন? কারণ আমাদের সাথে তারা ইন্টারেকশন করছে না বলে আমরা কিছু টের পাচ্ছি না, বুঝতেও পারছি না। আমাদের শরীরের ভিতর দিয়েও তারা ভেদ করতে পারে। আমাদের মানে সামনে যে শূন্যস্থান আছে এর ভিতরেও ডার্ক ম্যাটার আছে। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন আসছে যে সঙ্গীতা স্বপন নামে, আচ্ছা স্যার, কেন মৌলিক বল সমূহ এক করা যাচ্ছে না? আমাদের ওই যে জ্ঞানের সীমাবদ্ধতা তো আছে, তারপরে যন্ত্রপাতি, প্রযুক্তি, দুইটা তো করেছি আমরা অলরেডি। দুর্বল বল আর ইয়ে বল, আর কোয়ান্টাম গ্র্যাভিটি চলছে। কোয়ান্টাম গ্র্যাভিটি হলে সেক্ষেত্রে সবল বলের সাথে মহাকর্ষ বা মানে বিদ্যুৎ বলের সাথে, বিদ্যুৎ চুম্বকীয় বলের সাথে মহাকর্ষ বলের একটা সংগঠন করা যাবে। আর স্ট্রং ফোর্সটা এত ক্ষুদ্র পরিসরে কাজ করে যে আসলে ওইটা নিয়ে কাজ করার মতো যে মানে যে প্রযুক্তি দরকার, অত ক্ষুদ্র একটা পরিসর, এই ক্ষুদ্র পরিসরের ভিতরে ওটা শুধু কিন্তু নিউক্লিয়াসের বাইরে, ও নিউক্লিয়াসের ব্যাসার্ধের একটু বাইরে চলে গেলে কিন্তু সেটা থাকছে না, বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এই তো ওই এত ক্ষুদ্র পরিসরে, এজন্য চাইলেও আমরা ওটাকে স্ট্রং ফোর্সটাকে বিদ্যুৎ চুম্বকের সাথে একত্রিত করতে পারছি না, বা এরকম কোনো এখনো পর্যন্ত চেষ্টা কিন্তু চলছে। আমরা আজকে যেটা পারছি না, আমাদের কার্দাশেপ স্কেল বলে যে কথাটা আছে, যে আমাদের বুদ্ধিমত্তার পরিমাপটা আমরা এখনো সেই কোন টাইপে আছি, 1 2 3 এরকম 0। তো এখন এই যে কোন টাইপে আমাদের বুদ্ধিমত্তা এখনো তৃতীয় স্তরে বা চতুর্থ স্তরে। তো আমরা যখন দ্বিতীয় স্তরে যাব, প্রথম স্তরে যাব, তখন তো আরো অনেক কিছু জানবো। কারণ আমাদের সভ্যতার বয়স 2000 বছর হলেও, অ্যারিস্টটলের ভুলে হোক, যে কারণেই হোক, ওই যে পুরনোকে পুড়িয়ে মারার ঘটনা পর্যন্ত, গ্যালিলিওর আগ পর্যন্ত আসলে পিছিয়ে ছিল আমরা। এই 1500 বছরে অ্যারাবিয়ান বিজ্ঞানীরা করছেন, কিন্তু ওই যে পৃথিবীর কানেক্টেড না হওয়ার কারণে
আমরা আসলে পিছিয়ে গেছি। সুতরাং আমাদের সভ্যতার বয়স অ্যাকচুয়ালি 400-500 বছর। এই 400-500 বছর এর ভিতরে আমরা বেশিরভাগ কাজই করছি, আর সবচেয়ে বেশি করছে আসলে বিংশ শতাব্দীতে। আর পুরো বিংশ শতাব্দীতে যা করছি গত 10-20 বছরে আমরা তাই করছি। হ্যাঁ, সুতরাং এটা যেভাবে এগোচ্ছে হয়তো এই শতাব্দীতেই সেটা সম্ভব হয়ে উঠবে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে অরিন্দম প্রামাণিক নামের, যে এই কসমোলজিক্যাল কনস্ট্যান্টের সাথে ক্যান্ডিডেট শেপের সম্বন্ধে যদি একটু বলেন, মানে কিভাবে এই তত্ত্ব মাল্টিভার্স তত্ত্বকে ব্যাখ্যা করে। আর এই তত্ত্বের সাথে মাল্টিভার্স তত্ত্ব, অ্যাকচুয়ালি মাল্টিভার্স নিয়ে আমি পড়াশোনা করিনি। মাল্টিভার্স নিয়ে আগ্রহ নেই তা না, অ্যাকচুয়ালি আমি পার্ট টু পার্ট বাই পড়াশোনা করে যখন আমি যে কাজটা করছি তখন সেটা নিয়েই করি, অন্যগুলোতে মাথা দেয়। যেহেতু আমি এখনো মাল্টিভার্স বা ওই প্যারালাল ইউনিভার্স নিয়ে আমি এখনো কাজ শুরু করিনি। এখন আমি নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে লিখছি, নিউক্লিয়ার ফিজিক্সের এখন কণা পদার্থ বিজ্ঞানের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি। এজন্য আমি বলতে পারছি না যে এর সাথে আসলে, আমি শুধু এটুকু জানি যে মাল্টিভার্সের কথা বলা হয়েছে, বহুবিশ্বের কথা বলা হচ্ছে, প্যারালাল ইউনিভার্সের কথা বলছে, এটা একটা ভাষা ধারণা আছে। আসলে এই ভাষার ধারণা দিয়ে না আপনার এই প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে ওই যে আমি বলেছিলাম যে আসলে বাংলাদেশে কিছু হচ্ছে কিনা, এই ব্যাপারে উনি জানতে হ্যাঁ, চাচ্ছিল, আমি যদি একটু উত্তর দেই বা রনি ভাই যদি না, আমার সাথে। ওনার 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 প্রশ্নটা কিন্তু অন্যরকম ছিল, বলছে বাংলাদেশে কিছু হচ্ছে হ্যাঁ, কিনা। এটা এখন এখন বুঝতে পারছি যে বাংলাদেশে কোনো গবেষণা আসলে হচ্ছে কিনা এই বিষয়ে, রনি ভাই যদি বলতেন কিছু। না, এখানে আমাদের গবেষণা করার জন্য প্রথমত দরকার অর্থ। সেই পরিমাণ অর্থ আমরা শিক্ষা খাতে বরাদ্দ দিই না, এটা ভালো করেই জানেন। আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হাতে গুনে দু একটা বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো গবেষণায় হয় না। আর যে গবেষণাটা হয় সেটা যেটা গবেষণা হয় সেটা হচ্ছে মানে অণুজীব বিজ্ঞান, বায়োলজি, এই ধরনের খাতে অনেক অনেক গবেষণা হচ্ছে, কারণ অনেক ওষুধ কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে, তারা করছেন। কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্সের গবেষণা করার মতো অ্যাবিলিটিও আমাদের নেই, টাকাও নেই। আবার ন্যূনতম যেটুকু করা উচিত সেটুকু করার জন্য আসলে যারা নীতি নির্ধারক আছেন, সেই নীতি নির্ধারকের জায়গাটাই ল্যাক আছে। যে কোন জায়গায় আসলে কোন লোকটা বসলে এই 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 বিষয়গুলো নিয়ে আসলে চিন্তা করবেন বা করবেন কিনা, সেটা আসলে আমাদের দেশে হয় না। এজন্য আমাদের দেশে এই ধরনের গবেষণা সম্ভব না। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে যে ডার্ক ম্যাটার কি এক্সিয়ন্স দিয়ে তৈরি হতে পারে। এক্সিয়ন, সেটাই বলা হচ্ছে যে এক্সিয়ন, ট্যাকিয়ন, এগুলো সবই ওই ডার্ক ম্যাটার, ডার্ক ফোর্সের। আচ্ছা, ওই প্রশ্ন ওনার নামটা একটু শো করেন। আচ্ছা, ওনার নামটা ওনার নাম, আসলে আসছে না। ওনার কমেন্ট মনে হয় উনি আচ্ছা ডিলিট করে দিয়েছেন আবারও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এক্সিয়ন, ট্যাকিয়ন, এই ধরনের নানা পদার্থের কথা আসছে, কিন্তু সবগুলোই হাইপোথেসিস, এবং এগুলো একেবারে প্রাথমিক পর্যায়ের হাইপোথেসিস। এর পক্ষে আসলে শক্ত কোনো তত্ত্বও ঠিকভাবে দাঁড়ায়নি। আচ্ছা, আমার মনে হয় লাস্ট প্রশ্নটা আমরা নেই। সেটা হচ্ছে যে হেলাল ইবনে মহসিন, ইজ দেয়ার আ রিলেশনশিপ বিটুইন ডার্ক ম্যাটার এফেক্ট অর ডার্ক এনার্জি এফেক্টস এন্ড দ্য হিগস ফিল্ড। এটাই তো কথা। যদি হিগস ফিল্ডের সাথে ডার্ক ম্যাটারে, অবশ্যই সবকিছুই হিগস ফিল্ড থেকে আসছে, তার যেহেতু ভরটা আছে, হিগস ফিল্ডের সাথে তাকে ক্রিয়া করতেই হয়েছে। এজন্য আমরা তার মহাকর্ষীয় প্রভাবটা পাচ্ছি। হ্যাঁ, এবং কিন্তু কণাগুলোর আকার আমি একটা পাচ্ছি যে এখানে 1 টন ওজনের বস্তু আছে। এখন 1 টন ওজনের একটা বস্তু আছে না 1 কোটি বস্তু আছে না 100টা, সব মিলিয়ে 1 কোটি। তার মানে ওর কণাটা কতগুলো ভাগ আছে, কতগুলো আছে সেটা বলতে পারছি না। আমরা বলছি যে এখানে 1 টন পরিমাণ একটা বস্তু লুকিয়ে আছে। একটা বস্তু না 100টা বস্তু না 100 কোটিটা বস্তু ওখানে আছে সেটা বলতে পারছি না। মেজারমেন্ট আমরা অন্য কোনো মেজারমেন্ট পাচ্ছি না, শুধু ভরটা বলতে পারছি যে 1 টন। এখন এই 1 টনের হিসাবটা, যেহেতু আপনার হিগস ফিল্ড না হলে আপনি 1 টন বলতে পারছেন না, সুতরাং তাকে অবশ্যই হিগস ফিল্ডের সাথে ইন্টারাকশন করতে হয়েছে। এইটাই হচ্ছে আসার কথা, যে হিগস ফিল্ডের সাথে যেহেতু সে ইন্টারাকশন করে, আর হিগস বোসন যেহেতু আবিষ্কার হয়েছে, হিগস বোসন নিয়ে গবেষণা হচ্ছে, হিগস ফিল্ড নিয়ে গবেষণা হচ্ছে, ফিল্ড থিওরি আরো অনেক এগিয়ে যাচ্ছে, এবং কোয়ান্টাম ফিল্ড থিওরি যখন দাঁড়াবে, কোয়ান্টাম গ্র্যাভিটি যখন দাঁড়াবে, আশা করি তখন ডার্ক ম্যাটারের সমাধানও চলে আসবে, যে সেটা থাকবে কি থাকবে না সেটা একটা সমাধানও আমরা পেয়ে যাব। আচ্ছা, রনি ভাই, প্রশ্ন তো অনেক আছে, এখন বাকিগুলো নিতে গেলে তো দেখা যাবে যে সময় অনেক চলে যাবে আমাদের।
হ্যাঁ, কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হয়তো দুটো তিনটা প্রশ্ন নিয়ে আহ, আমরা শেষ করে দিতে পারি। আরেকটা সুন্দর প্রশ্ন এসেছে যে ওয়াসিফ, ডার্ক ম্যাটারের তো ভর আছে, তবুও ডার্ক ম্যাটার কিভাবে আমাদের দেহ ভেদ করে চলে যেতে পারে? আচ্ছা, ওই কথাটাই আমি বললাম যে মানে ভরটাই কিন্তু শেষ কথা না। ধরেন ইন্টারেকশন অনেক রকম হতে হবে। আপনার শরীরের ভিতর দিয়ে নিউট্রনও চলে যাচ্ছে, নিউট্রনের ভর আছে, আপনি টের পাচ্ছেন না। এখন ওই মানে ভর থাকা মানে সেটা বাধা পড়বে তার কোনো মানে হয় না কিন্তু। হ্যাঁ, এখন যে আমাদের দেহের ভিতর দিয়ে চলে যাচ্ছে সেটা কিভাবে, আম, আপনার কোয়ান্টাম টানেলিং এর বিষয়টা জানেন কিনা, যে ইলেকট্রনটাও কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে টানেলিং এর মাধ্যমে, ইলেকট্রনের তো ভর আছে। আর সেক্ষেত্রে ডার্ক ম্যাটার তো তার তো মানে অস্তিত্বই টের পায় না। তো ইলেকট্রন তারপরেও টানেলিং এর মাধ্যমে চলে যাচ্ছে, অর্থাৎ তার তরঙ্গ দৈর্ঘ্যের একটা ব্যাপার আছে, ওয়েভ ফাংশনের একটা ব্যাপার আছে। ওয়েভ ফাংশন কোথায় গিয়ে বেশি হবে, হয়তো আপনার, আমি এখানে দাঁড়িয়ে আছি, বসে আছি এই টেবিলে, তার ওয়েভ ফাংশনের এই বিন্দুতে তার পাওয়ার সম্ভাবনা এক। এক মানে এখানে আপনি শতভাগ পাচ্ছেন নিশ্চিত করে, আপনি যদি তার ইয়ে করতে চান তাহলে, আমি এক না বলে -9.99 ধরলাম, তাহলে এখানে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর মাঝখানে আর কোনো কোথাও বেশি নেই, সেটা হচ্ছে মাঝখানে দেয়াল আছে, দেয়ালের কোথাও তার পাওয়ার সম্ভাবনা নেই। এর পরে পাওয়ার বিন্দুটা হচ্ছে ওপারে, তাহলে আপনি এখানে পাবেন আর দেয়ালের ওপারে পাবেন। কণাদের কোয়ান্টাম লেভেলে আপনার গতিপথ সরলরৈখিক বা ইয়ে, এটার কোনো ব্যাপার না। গতিপথটা আসলে মাঝখানে কোনো গতিপথ থাকে না, একটা বিন্দু থেকে সরাসরি আরেকটা বিন্দুতে পাবেন আপনি কণাকে, মাঝখানে গতিপথ বলে কিছু নেই। অর্থাৎ মাঝখানে দেয়াল আছে কি আছে এটা তার কাছে কোনো ম্যাটার না। এই বিন্দুতে জন্ম হবে, আপনি যখন একে এখানে দেখতে চাইবেন, পরে যখন ওই দিকে দেখতে চাচ্ছেন তখন আপনি ওকে ওই বিন্দুতেই দেখতে পাবেন। অর্থাৎ মহাবিশ্বে কণা, ইলেকট্রন বলতে আসলে একটাই, একটাই ইলেকট্রন। সব দেখবেন সবগুলোর ভর এক, ইয়ে এক, একদম হুবহু। কোন সাধারণ বস্তু হলে কিন্তু হুবহু এক হয় না, তার ভর এক, তার চরিত্র এক, তার স্পিন এক, সবকিছু এক। সবগুলো ইলেকট্রনেরই একই জিনিস, হুবহু একই রকম দেখতে। অর্থাৎ একটা কুদ্দুস, সবগুলো ওই কুদ্দুস আপনি পরপর দেখছেন। এখন এই কুদ্দুস গুলো কোথায় থাকবে, কে কুদ্দুস, সেটা হচ্ছে আসল কথা। একটাই কুদ্দুস বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে দেখা যাচ্ছে। আপনি মানে বিভিন্ন জায়গায় একই রূপে দেখা যাচ্ছে, আপনি কোথায় দেখতে চাচ্ছেন তাকে তাকে দেখতে পাবেন। সুতরাং আপনি যদি দেয়ালের এই পাশে দেখতে চান এখানে পাচ্ছেন, আর ও পাশে পাচ্ছেন, একই জিনিস পাচ্ছেন। এটা হচ্ছে আসল কথা। তাহলে ডার্ক ম্যাটারটা কেন হবে না, এখানে কোয়ান্টাম লেভেলের ব্যাপার। কণা যখন আসছে তখন টানেলিং এর মাধ্যমে খুব সহজে ইয়ে করা যায়। আলো তো বাধা পড়ে দেয়ালে, সাধারণ আলো, লাল আলো বাধা পড়ছে, হলুদ আলো বাধা পড়ছে, অথচ রেডিও তরঙ্গ ঠিকই পার হয়ে যাচ্ছে। আচ্ছা। কারণ আমাদের শরীরের, হ্যাঁ হ্যাঁ, কথা হ্যাঁ, হচ্ছে যে শরীরের কোনো কিছুর সাথে বিক্রিয়া করতে হবে, সেটা বৈদ্যুতিক চার্জ যদি না থাকে তাহলে আমাদের শরীরের সাথে সে কোনো রকম বিক্রিয়া করবে না, বাধা পাওয়ার কথা না। অর্থাৎ আমাদের শরীরে বাড়তি ইলেকট্রন আছে, তাকে ধরে নেবে, সেটা সে পারছে না, তাহলে তাকে ধরে রাখতে পারবে কি করে? আচ্ছা, এর পরের প্রশ্ন আবারও করেছেন রুবায়েত রহমান খান, যে তার দুইটা কোয়েশ্চেন ছিল, প্রথমটা আমরা উত্তর দিয়েছি। ভরের পার্থক্য থেকে প্ল্যানেট নাইন নিয়ে যে খোঁজাখুঁজি চলছে সেটা কি ডার্ক ম্যাটারের জন্য হতে পারে? না, প্ল্যানেট নাইন আর ডার্ক ম্যাটার মানে ওটা আলাদা কথা। ভরের পার্থক্য এই মানে প্ল্যানেট নাইনের যে ভরের পার্থক্য, এইটুকুতে আসলে ডার্ক ম্যাটার ইয়ে করে না। আমি তো বললাম ডার্ক ম্যাটার হচ্ছে 75%। আমাদের মহাবিশ্বে যদি ভর ঘাটতি, ভর বাড়তি ভর দেখা দিচ্ছে, সেটা গ্যালাক্সি সৌরজগতে, সেটা আমাদের সৌরজগতের যে ভর তার 75 গুণ বেশি হবে ডার্ক ম্যাটারের ভর। সেটা প্ল্যানেট নাইন দিয়ে কখনোই পূরণ করা সম্ভব না। প্ল্যানেট নাইন আছে, সেটা আমরা কোনো কারণে দেখতে পাচ্ছি না, যদি থাকে। আর যদি না থাকে বাড়তি ভরটা হয়তো অন্য কোনো হিসাবে গড় নিচ্ছে, ওটা আলাদা কথা। আচ্ছা, এরপরে আরো প্রশ্ন এসছে শামস ইবনে হোসেন, ক্যান হুম। ক্যান অ্যান অর্ডিনারি পার্টিকেলস ডিকে ইনটু ডার্ক ম্যাটার? আহ, না, সাধারণ কোনো পার্টিকেল আসলে ডার্ক ম্যাটার থেকে সাধারণ কোনো পার্টিকেল বেরোনো সম্ভব না, হলে এতদিন পেয়ে যেতাম। আচ্ছা, এরপরে একজন প্রশ্ন করেছেন তাসনিম আইমান, ফিফথ ফোর্স মানে?
মানে জানতে চাচ্ছেন ঠিক। ফিফথ ব্যাপারে। আচ্ছা, ধরেন আমাদের বস্তুর জন্য মহাকর্ষ বল আছে, তো এরকম একটা বল, যেমন ইলেকট্রন কণাদের জন্য, চার্জযুক্ত কণাদের জন্য একটা কণা আছে। ফিফথ ফোর্সটা আসলে ডার্ক ম্যাটার যদি থাকে তার জন্য আলাদা একটা ফোর্স আছে। সেই ফোর্সটা যে আমাদের সাধারণ ফোর্স গুলোর মতো না, কমন মহাকর্ষ বল তো থাকছেই, এর বাইরে একটা ফোর্স থাকছে, যেমন ইলেকট্রনের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে, চার্জিত কণাদের ক্ষেত্রে বৈদ্যুৎ চম্বকীয় তরঙ্গ। তো এরকম একটা বৈদ্যুৎ চম্বকীয় ফোর্স, তো এরকম একটা ফোর্স তাদের জন্য থাকবে, যে ফোর্সটার কারণে তারা তাদের ক্রিয়াটা করতে পারে। তাদের যে জগৎ, ডার্ক ম্যাটারের যে জগৎ, তাদের নিশ্চয়ই তাদের নিজেদের ভিতরে ইন্টারেকশন আছে। সেই নিজেদের ভিতরে ইন্টারেকশনটা শুধু শুধু তো মহাকর্ষ দিয়ে হবে না, সেটার সাথে আরেকটা ফোর্স তো নিশ্চয়ই আছে। সেই ফোর্সটাকেই আমরা এখন ফিফথ ফোর্স বলছি, ডার্ক ফোর্স বলছি, নানা নামে ডাকছে। আচ্ছা, আহ এরপরে প্রশ্ন, আচ্ছা আমি একটু একটু অ্যাড করতে চাই যে একজন প্রশ্ন করেছিলেন আনোয়ার হোসেন জুয়েল নামের, উনার সহধর্মিণী মনে হয় ডার্ক ম্যাটার নিয়ে কাজ করেন, আমি যতটুকু আহ, দেখেছি। এডিনবার্গে, এডিনবার্গ ইউনিভার্সিটি, আই গেস, আই ফরগট দ্য নেম। এই বিষয়টা আমরা অনেকেই জানি না, জানতাম না, বাট উনারা এক সময় আমাদের পেজে কমেন্ট করেছিলেন, উনি উনার সহধর্মিণী, এবং তখন আমার মনে পড়ে যে হ্যাঁ, উনার ওয়াইফ হয়তো ডার্ক ম্যাটার নিয়ে কাজ করছেন গবেষক আমি হিসেবে। ওনার কাছে সেটা তাহলে খুবই ভালো কথা, আনন্দের সংবাদ। তো যদি উনি আমার সাথে ফেসবুকে অ্যাড হন, তাহলে আমি ওনার সাথে একটু কথা বলতে পারি। আমি ম্যাডামের সাথেও কথা বলতে আগ্রহী এই বিষয়ে, যে ওনারা কি কাজ করছেন এবং কতদূর এগুচ্ছেন, এবং মানে ওনাদের বর্তমান কাজ কি, কিভাবে কাজ করছেন, কাদের সাথে কাজ করছেন, এইসব বিষয়ে। আর যখন বাংলাদেশে আসবেন তখন যাতে আমাদের পাঠকদের সাথেও তাদের একটা পরিচয় করিয়ে দিতে পারেন, কারণ অনেক গবেষক আছে যাদের নামই আমরা জানি না, অথচ অজান্তে অনেক গবেষণা, বড় বড় গবেষণা করে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। হ্যাঁ, তো আমরা চাই যে আসলে তাদেরকে আমাদের বিজ্ঞান প্রেমীদের সাথে পরিচয় করে দিতে। তাই আমি চাইবো যে ওনার সাথে যদি আমি একটু যোগাযোগ করতে পারি যে কোনো ভাবে, সেটা ভালো হয়। সেটা হতে হ্যাঁ, পারে এখানে আমরা এটা আশা করি। আমরা এটা আশা হ্যাঁ, করি যে ম্যামের নাম হচ্ছে নীলিমা ম্যাম। নীলিমা ম্যাম হয়তো বাংলাদেশে আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমরা হয়তো, বা যদি ইমেল অ্যাড্রেসটা আমাদের কোনোভাবে দেওয়া হয়, আমরা হয়তো যোগাযোগ করব। হয়তো আমরা পাঠকদের সাথে একদিন বসলাম, বা রনি ভাই কোনো একটা প্রোগ্রাম আয়োজন করলেন, বা আমরা বার্ড থেকেও হয়তো একটা আচ্ছা, লাইভ। ও জুয়েল ভাই, জুয়েল ভাইয়ের সাথে কথা বলেই এক্ষেত্রে মনে হয় সবচেয়ে ভালো হয়। উনি যদি আমার সাথে আমরা যদি ওনার সাথে ফেসবুকে ওনার ইয়েটা আমি, আচ্ছা আমি ওখানে কমেন্ট থেকে দেখে নিই, আমি ওনাকে অ্যাড করে নেবো। জি, যদি শিওর। কমেন্ট সেকশনে ওনাকে পাই, আমি ওনাকে ফেসবুকে অ্যাড করে নিই, ওনার সাথে আমি এ বিষয়ে আলাপ করব, ইনবক্সে বিস্তারিত আমরাও আলাপ করা যাবে। হয়তো উনিও আমাদের সাথে রেসপন্স করবেন। হ্যাঁ, তো রনি, আমিও সেটাই আশা করছি। আর ইম্পর্টেন্ট কোনো কোয়েশ্চেন আমি পাচ্ছি না, খুবই বেসিক কোয়েশ্চেন পাচ্ছি, সেগুলো হয়তো আমরা পরবর্তীতে অ্যান্সার দিয়ে দিতে পারবো। আমি একটু হ্যাঁ, কিছু হ্যাঁ, কিছু বলতে চাই, আপনার যদি সময় থাকে। হ্যাঁ, আহ, বলেন। আচ্ছা, বার্কের ব্যাপারে আমি একটু মিসকনসেপশন আছে অনেকের, আমি একটু দূর করতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, আহ, আমরা যারা স্টুডেন্ট, আমরা যারা জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী, যারা ভবিষ্যতে জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাই, বা জ্যোতির্বিজ্ঞানে যারা মানে পথ নির্দেশনা চাচ্ছেন, তারা মূলত মানে এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছি। আমরা কোনো বড় রিসার্চার না, আমরা কোনো বড় কেউ না আসলে, বা গবেষক না। আমরা এটা কেন ক্রিয়েট করেছি, বাংলাদেশে যেহেতু গবেষণা খাত নেই, তো আমাদের যাইতে হয় বিদেশে, তাই না? তো বাংলাদেশে যেন আমরা ছোট ছোট করে হলেও, মানে জ্যোতির্বিজ্ঞানে যে গবেষণাগুলো আছে, যে আমরা ছোট ছোট অ্যামেচিওর অ্যাস্ট্রোনমার যাদেরকে বলা হয়, যারা বা ঘরে বসে বা তেমন অ্যাস্ট্রোনমিতে ডিগ্রি না থাকা সত্ত্বেও যারা রিসার্চ করে, সেইগুলো দিয়ে যেন আমাদের যে পরবর্তী প্রজন্ম বা আমাদের ছোট ভাই বোন যারা আছে, এদেরকে যেন উৎসাহ করতে পারি। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছি। আমরা এমন কোনো গবেষক না যে আমরা অনেক কিছু আবিষ্কার করে ফেলেছি। তো আমি মনে করবো যে আপনারা এই মিসকনসেপশনটা রাখবেন না যে আমরা অনেক বড় একজন গবেষক বা কেউ হয়তো আছে। তবে আমি একটু ঘোষণা দিতে চাই যে হ্যাঁ, আমাদের বাংলাদেশে বর্তমানে জ্যোতির্বিজ্ঞানী অনেক কাজ হচ্ছে। আমি যদি একটু রনি ভাই অ্যাড করতে চাই, আপনি আমার থেকে বেটার জানেন যে প্রথম আমাদের যে জ্যোতির্বিজ্ঞান প্রচারের যে পথ নির্দেশক ছিলেন আমাদের জ্যোতির্বিদ আব্দুল জব্বার স্যার আছেন, তারপর আমাদের এখনো এফ স্যার আছেন। তারা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের পথপ্রদর্শক বাংলাদেশে, তারাই জ্যোতির্বিজ্ঞানের আউটরিচ শুরু করেন। এবং আমাদের ফার্সিম মানার মোহাম্মদী স্যার কিন্তু সেই 1990 সাল থেকে হয়তো তিনি জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করছেন, এবং স্টিল না উনি কাজ করে যাচ্ছেন। উনি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা, মানে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন যেটা,
সেটার আউটরিচ কোঅর্ডিনেটর, ন্যাশনাল আউটরিচ কোঅর্ডিনেটর বা এনওসি যাকে বলা হয়, এবং আমি নিজেও সেখানে স্যারের সাথে 1 বছর কাজ করেছি। তো বাংলাদেশে কিন্তু অনেক কাজ হচ্ছে, কিন্তু গবেষণা খাতে আসলে হচ্ছে না। তবে একটা খুশির সংবাদ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে আমাদের আমি যেহেতু আইইউবির স্টুডেন্ট, সো আমাদের আইইউবিতে গবেষণা একটা সুযোগ তৈরি করা হচ্ছে। আমাদের প্রফেশনাল একজন জ্যোতির্বিদ বাংলাদেশে ব্যাক করেছেন এবং উনি গবেষণা একটি ক্ষেত্র তৈরি করছেন, এবং আশা করি আমরা সবাই যারা গবেষণা করতে চাই ইন ফিউচারে হয়তো সেখানে যুক্ত হতে পারবো ইনশাল্লাহ। আর বার্ক যে কাজটা করছে, বার্ক বর্তমানে একটু আউটরিচের দিকে বেশি মনোযোগ দিচ্ছে রেদার রিসার্চ, বিকজ আমাদের দেশে তো জ্যোতির্বিজ্ঞানের যে ক্ষেত্রগুলো, যেমন আমি রনি ভাই যদি বলি, একটু হাস্যকর মনে হতে পারে, বাট এটা সত্য যে অনেকে, ইভেন অনেক স্কুল কলেজের টিচাররা জানে না যে জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষ শাস্ত্রের মধ্যে জ্যোতিষ, হ্যাঁ হ্যাঁ, একদম আমাদের। এক্স্যাক্টলি। এটা খুব আসলে পীড়া দেয় যে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মেয়ে এসেও জ্যোতিষ বিদ্যা আর জ্যোতির্বিদ্যা দুটাকে আলাদা করতে পারেন না, বা দুটাকে ইয়ে করেন যে একটার সাথে আরেকটা সম্পর্ক তৈরি তৈরি করে ফেলেন। এটা আসলেই পীড়াদায়ক। আর আপনি যে কথাটা বলছিলেন, আমি একটু মাঝখান থেকে বলি, আপনাদের ইয়ে সম্পর্কে আমি খুব বেশি জানতাম না। যেটা ইয়ে হচ্ছে যে ফারসিন স্যার আছেন এখানে, আমার একটা অভিজ্ঞতা আছে যেটা আমি ফারসিন স্যারকেও বলছি। ফারসিন স্যারের সাথে অনেক বিষয়ে আমাদের হয়তো তর্ক করি, ফাজলামি করি, কিন্তু আলটিমেটলি আমার জ্যোতির্বিদ্যা বিষয়ক প্রথম বই আমি যেটা পড়ছিলাম সেটা ফারসিন স্যারের জ্যোতি পদার্থবিদ্যার পরিচিতি। পরে আমি যশোরের লাইব্রেরিতে, হ্যাঁ, এটা দিয়ে আসলে আমি জ্যোতির পদার্থ বিজ্ঞান সম্পর্কে একটু মানে প্রাথমিক হাতে করে এটা আসলে ওখানে মানে এর আগে কিছুই জানতাম। তারপরে স্যারের বইটা তো অনেক খুঁজেও পাইনি, সম্প্রতি একটা পুরনো বই বিক্রির প্ল্যাটফর্মে পেলাম, এবং বইটা এখনো আমার হাতে আসেনি, আগামীকাল আসলে পেয়ে যাব। এটা আমার কাছে একটা মহামূল্যবান বই ছিল, জ্যোতি পদার্থ বিদ্যা পরিস্থিতি বইটা। তো আহ, আসলে ফারসিন স্যারকে আমি সেই কাল থেকেই ওই নামে চিনি, যখন আমি লেখালেখি শুরু করিনি, মানে বিজ্ঞান লেখালেখি শুরু করিনি, অন্য কিছু লিখছি, গল্প লিখছি, রহস্য পত্রিকায় লিখছি, তখন আসলে এই বইগুলো পড়েছি। আর এইটা হচ্ছে একেবারে প্রথম। তো বার্ক যেটা করছে, আমার যেটা মনে হচ্ছে, আমি যেটা বুঝলাম এতক্ষণ আপনাদের ইয়েতে, এটা আসলে একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমাদের ছেলেমেয়েরা আসলে অনেকেই এই যে জিনিসটা বুঝতে পারে না যে কার সাথে কথা বললে আমি একটু হেল্প পাবো। এই যে এই হেল্পটুকু করা, বা বাইরের কোনো জ্যোতির্বিদ্যা বা বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করিয়ে দেয়, এটা কিন্তু অনেক বড় কাজ আমাদের জন্য। আমাদের এই অবস্থায় যেরকম যে পরিস্থিতিটা আছে, দেশে গবেষণা করতে পারবো না সেটা আমরা এখন ভালোই জানি, এটা আমাদের বাস্তবতা, আমাদের বাস্তবতায় এটা আসলে সম্ভব এখনো না। কিন্তু বাইরে গিয়ে অন্তত পড়াশোনা করে এসে একটা কিছু তো রেডি ছেলে এসে কাজ করলেও পরবর্তীতে দেশের জন্য আসলে করতে পারবে। তো সেই কাজটা করে দিয়ে আসলে এখানে অনেক বড় একটা ব্যাপার, এবং এজন্য আমি বারকে আসলে ধন্যবাদ দিই, এবং সেই দিকে যাচ্ছে। তাদের ফেসবুক অ্যাক্টিভিটিসটাও খুবই ভালো, যদিও আমরা বিজ্ঞান চিন্তায় আপনাদের শেয়ার ইয়ে করি না, মানে করতে পারি না, কারণ বিজ্ঞান চিন্তার একটা লিমিটেশন আছে, এই জন্য শেয়ার সরাসরি শেয়ার আমরা ইয়ে করি না। কিন্তু আমার ব্যক্তিগত বেস যেটা আমাদের একটুখানি ফিজিক্স, আমি সবগুলো পোস্টই ইয়ে করি, অ্যাপ্রুভ করি। এজন্য আমি আমার ফেসবুকে একটুখানি ফিজিক্সের এখনো কোনো রুল তৈরি করিনি, ওই কারণে যে আমি গণহারে বলতে পারি না যে অন্য গ্রুপ বা অন্য পেজের ইয়ে আমরা এখানে পোস্ট করতে দেব না। এই জিনিসটা করতে দিলে কাউকে বঞ্চিত করা হয়, মানে সবাইকে বঞ্চিত করা হয়। আমি দেখছি যে কোনো কোনো পেজের কোনো কোনো গ্রুপের অ্যাক্টিভিটিস খুব ভালো, তো সেখানকার লেখাগুলো যদি আমার এখানে আসে, এখানে যদি আরো অন্য পাঠকের কাছে যায়, এটা তো মানে আলটিমেটলি সবার জন্য ভালো। এজন্য আমি গ্রুপ রুল তৈরি করিনি, আমি যেটা মনে করি যে এটা প্রকাশযোগ্য না সেটা আমি ডিলিট করে দিই। আমি যেটা মনে করি যে শুধুমাত্র প্রচারের জন্য এখানে দেওয়া হচ্ছে, গ্রুপের প্রমোশনের জন্য, সেটা ডিলিট করে দিই। আর যারা মনে করি যে সত্যিকারের কাজ করছে তাদেরগুলো আমি অ্যাপ্রুভ করি, এবং সেই বার্কের ইয়েগুলো আমি ওইভাবে প্রত্যেকটাই আসলে অ্যাপ্রুভ করি। তো এটাই বলতে চাচ্ছিলাম যে আলটিমেটলি কাজ করছেন, ভালো কাজ করছেন। আপনাদের সাথে আশা করি নতুন ছেলেমেয়েরা একটা অন্তত দিশা পাবে। আমি আমি চাইবো এখন যারা একটুখানি ফিজিক্স আমাদের ইয়ে দেখছেন, ভিডিও দেখছেন, বা পরেও দেখবেন যারা বার্কের সাথে পরিচিত নেই, আমি চাইবো যে আপনারা মানে অন্তত আমাদের এখানে একটা একটুখানি ফিজিক্স হচ্ছে ছোট প্ল্যাটফর্ম, যেটাই আমরা কোনো বিশেষজ্ঞ নেই,
কেউ হয়তো হেল্পটাও করতে পারবে না যে কোথায় কি করতে হবে। তাদের যে যারা আগ্রহী জ্যোতির্বিজ্ঞানে, জ্যোতি পদার্থ বিজ্ঞানে, তাদেরকে অনুরোধ করব তারা যেন এই যে বারকেও তারা জয়েন করে এবং ফলো করে যে আসলে কি করা উচিত, কিভাবে গবেষণায় এগোনো উচিত। আমি মনে করি বারকো তাদেরকে সহায়তা করবে, এ বিশ্বাস আমার আছে। রনি ভাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের সাথে সাপোর্টে থাকার জন্য। আমি রনি ভাই বেশি সময় নিব না, আমি আরেকটু ছোট কিছু কথা বলবো যে বার্কের যে মূল উদ্দেশ্যটা সেটা আমি যদি একটু সবাইকে বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আসলে হ্যাঁ, ফার্স্ট অফ বলে। অল আমরা একটু আউটরিচ করছি, কারণ হচ্ছে একটা কমন সেন্স যে আমাদের দেশে জ্যোতির্বিদ্যা তেমন প্রচার নেই, যদিও অনেক আগে থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসররা বা আদার্স যারা আছেন এগুলো নিয়ে কাজ করেন। কিন্তু তারপরেও দেখবেন যে সেই লেভেলে মানুষ কিন্তু এখন পর্যন্ত জানতেছে না আসলে জ্যোতির্বিজ্ঞানের বিষয়। তো আমরা চেষ্টা করছি যে আমাদের যে প্রজন্মটা আছে, নেক্সট প্রজন্ম, তারা যেন জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী হয়ে তোলে। সেই কারণে আমরা কিন্তু এই কোয়ারেন্টাইনের মধ্যে বিভিন্ন ইন্টারন্যাশনাল মানুষদেরকে এনে আমরা লাইভ করছি, এবং গত লাইভটা আমাদের নাসা সোলার অ্যাম্বাসেডর যে প্রফেসর ছিলেন ওনার সাথে হয়েছে। এর আগে আমরা টিউনিশিয়ার সাথে করেছি কয়েকবার, এবং সামনে আরো অনেকগুলো আসতেছে ইনশাল্লাহ। তো বার্কের চেষ্টাটা হচ্ছে যে আমরা এই একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যারা জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী, অ্যাজ ওয়েল অ্যাজ তার পাশাপাশি যারা জ্যোতির্বিজ্ঞানে গবেষণা করতে চায় সেই একটা কমিউনিটি গড়ে তোলা, যেন পরবর্তীতে একজন আরেকজনের মাধ্যমে সাহায্য করে। আমাদের ফেসবুকে যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে সেটা হচ্ছে যে অনেক গ্রুপ আছে যেগুলো মনে করেন যে অনেক প্রচুর মেম্বার, কিন্তু তারা দেখা যায় আনফরচুনেটলি আমাদেরকে সাহায্য করে না। তো আমরা যদি একে অপরকে সাহায্য করি তাহলেই কিন্তু আমাদের জ্যোতির্বিজ্ঞানটা আস্তে আস্তে বাংলাদেশে সম্প্রসারিত হবে যেভাবে আমরা আসলে চাচ্ছি। আর এটাই হচ্ছে বার্কের মূল উদ্দেশ্য, যেন আমরা প্রত্যেকটা আহ জায়গায় আমরা জ্যোতির্বিজ্ঞানটা ছড়াতে পারি। সেটা হয়তো বিভিন্ন শ্রদ্ধেয় মানুষদের হাত ধরে বা যেভাবে হোক। তো বার্কের দুইটা ঘোষণা আমি আজকে একটু দিতে চাই, মানুষজন যেন জানতে পারে, আমাদের শ্রোতা বা দর্শক যারা আছে। প্রথমত, আমরা বার্ক থেকে আগামী অগস্ট মাসের 20 তারিখ থেকে 23 তারিখে একটা ফেস্ট নামাচ্ছি, বিশাল ফেস্ট। সেটার নামটা হচ্ছে অ্যাস্ট্রোভেশন 1.0 বা 0। সেটা হচ্ছে আমাদের কমেন্টে সব লিংক দেয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নিবেন। আশা করি সবাই আমাদের এই ফেস্টে পার্টিসিপেট করবেন এবং অ্যাস্ট্রোনমির প্রতি আপনাদের যে ভালোবাসা সেটা প্রদর্শন করবেন। সেখানে অনেক কম্পিটিশনস আছে। এই ফেস্টের জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ করছি। যদি কেউ জয়েন করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে দেয়া লিংক, আমাদের www.barkbd.org তে যে লিংকটা দেয়া আছে সেটা ফর্মটা ফিল আপ করে আসুন, এবং বেস্ট পারফর্মারদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আর দ্বিতীয়ত যে ঘোষণাটা দিতে চাচ্ছি সেটাও হয়তো রনি ভাই আমাদের সাহায্য করবেন ইনশাল্লাহ, যে বার্ক আপনাদের জন্য মাসিক ই ম্যাগাজিন শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছে, যা আমাদের ওয়েবসাইটে সবার জন্য আসলে উন্মুক্ত থাকবে। আসলে করোনা ইস্যুর জন্য আমরা এটা হ্যান্ড কপি করতে পারছি না। যদি করোনা ইস্যু ইনশাল্লাহ চলে যায় তাহলে আমরা হয়তো হার্ড কপি বের করতে সক্ষম হব। তাই যদি কেউ সেখানে লিখা দিতে চান আপনাদের অ্যাস্ট্রোনমির উপর কোনো ব্লগ বা আর্টিকেল, তাহলে অবশ্যই আমাদের যে ইমেইলটা দেয়া আছে আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা সেটার লিংক পেয়ে যাবেন। জয়েন আস বাটনে ওখানে লিংক দেয়া আছে, আপনারা ওখানে গেলে যে নিয়ম কানুন সেগুলো ফলো করে আপনাদের লেখাটা পাঠিয়ে দেন। আর যদি কেউ আমাদের ব্লগ সাইটে নিয়মিত লেখক হতে চান তাহলে সেখানেও আপনারা ওই ফর্মটি ফিল আপ করে আমাদের ইমেইলে আপনাদের লেখাটা পাঠিয়ে দিলে আমাদের বার্কের কার্যক্রম আরো ত্বরান্বিত হবে। তো আমি আশা করব সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, এবং রনি ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে তো পাওয়া যায় না, আসলে খুব ব্যস্ত মানুষ আপনি, আপনি কষ্ট করে আমাদের সময় দিয়েছেন। না, এখন আসলে ব্যস্ত, কোয়ারেন্টাইনে আছি, খুব যে বেশি ব্যস্ত তাও না। আর আমি চেষ্টা করি যে এই ধরনের অনুষ্ঠানে কেউ ডাকলে আমি না করি না। আর যে মানে এই আর কি, সব মিলিয়ে তো চলতে হয়, লেখালেখি, চাকরি, তারপরে আমি একটু গার্ডেনিং করি, সব মিলিয়ে ব্যস্ত। আসলে ব্যস্ত থাকলে আলটিমেটলি ভালোই থাকে। আপনাদের ভালো লাগলো যে বার্কে এরকম একটা কাজ করছে। আর বার্কের যে কোনো ইয়েতে আমি তো আছেই, আমাদের একটুখানি ফিজিক্স আছে। এছাড়া যেসব ইভেন্ট আপনারা করেন, এখন তো কোয়ারেন্টাইন আছে, মানে লকডাউনের ভিতরে আমরা হয়তো সবকিছু করতে পারছি না। আমাদের বিজ্ঞান চিন্তা যদিও এবার হার্ড কপি বেরোচ্ছে, কিন্তু বিজ্ঞান চিন্তার অন্যান্য যেসব কার্যক্রম, অর্থাৎ আমাদের বিভিন্ন ইভেন্ট, তারপর বিভিন্ন ইভেন্টের সাথে আমরা হয়তো ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকি। সেক্ষেত্রে আশা করি আমরা বার্ক যদি কখনো প্রয়োজন মনে করে, তাহলে সেক্ষেত্রে আমরা বার্ককেও আমরা ম্যাগাজিন পার্টনার হিসেবে আমরা হয়তো সে বার্কের নিউজ বিজ্ঞান চিন্তায় ছাপলাম, বার্ক আমাদের সাথে ম্যাগাজিন পার্টনার হিসেবে রাখলে সেক্ষেত্রে আমাদের সাথে কথা বললে আমরা সার্বিক সহযোগিতা বিজ্ঞান চিন্তার পক্ষ থেকেও করতে পারবো, অনেক ইয়ে করতে পারে। সার্বিক সহযোগিতা বলতে হয়তো অর্থনৈতিক হেল্পটা আমরা কখনোই করতে পারি না, কিন্তু অন্যান্য যেসব ইয়ে আছে, প্রচার,
নিউজ ছাপানো, এগুলো আমরা অনেকগুলোর সাথে, যেমন এসপিবিএস মানে বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাথে করছি, আরো অনেক বিভিন্ন স্কুলের প্রোগ্রাম গুলোতেও আমরা থাকি, বিজ্ঞান চিন্তা থাকে। সুতরাং বার্কো যদি ভবিষ্যতে কোনো ইভেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই আমরা অফিসিয়ালি সেটা গ্রহণ করব এবং সেটা নিয়ে নিউজ করব, করব, সবকিছু আমাদের তরফ থেকে প্রচারের যাবতীয় আমরা বিজ্ঞান চিন্তা থেকে করব। আর উন্মুক্ত ভাবে তো একটুখানি ফিজিক্স আছেই, যে কোনো পোস্টই ওয়েলকাম, আমি সবসময় করি। মানে কখনোই আমি বার্কের কোনো পোস্ট ডিলিট করি না, হয়তো যদি করে থাকি সেটা হয়তো ভুল করে হয়ে গেছে, সেটা আলাদা কথা। তো ভালো থাকবেন সবাই, বার্কের সকল মেম্বারদের শুভেচ্ছা রইলো, আপনাদেরও শুভেচ্ছা রইলো। ফারসিন স্যার আপনাদের সাথে আছেন এটা আমি কত বইমেলায় জানলাম। ফারসিন স্যারকেও মানে শ্রদ্ধা রইলো। সবাই ভালো থাকবেন, যারা আজকে দেখছেন, লাইভ দেখছেন, তাদের সবাইকে হচ্ছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থার হ্যাঁ সাথে সেটাই, কিন্তু বার্কের সাথে অন্তত মানে ওই যে জায়গাটাকে সমর্থনের জায়গা থেকেও আছেন, আমি যেটা কথা বলে মনে হলো। হ্যাঁ, এটাও অনেক বড় পাওয়া যে আপনি অন্তত চাইলে স্যারের সাথে, হ্যাঁ স্যারের সাথে আপনি কথা বলে নিতে পারবেন, কোনো হেল্প চাইলে পাবেন, এটাও কম পাওয়া না। এক্স্যাক্টলি। ঠিক আছে রনি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়তো আবার আপনাকেও কোনো ধন্যবাদ, সবাইকে আমরা আসবো ইনশাআল্লাহ লাইভে। ভালো থাকবেন রনি ভাই। ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। ওকে, আমি আরেকটু কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে বার্কের ওয়েবসাইটটা যদি আপনারা একটু ভিজিট করেন, বার্কের www. আমাদের স্ক্রিনে দেয়া আছে barkbd.org, সেখানে কিন্তু আমরা প্রচুর নোটস দেওয়ার চেষ্টা করছি, যে অ্যাস্ট্রোনমির উপরে বা জ্যোতির্বিজ্ঞানের উপরে বিভিন্ন নোট তৈরি করার চেষ্টা করছি, যেগুলো পড়ে অনেকে উপকৃত হচ্ছে, আমাদেরকে জানাচ্ছে যে ভাইয়া আমরা এইটা পড়ে অনেক ভালো জানতে পারছি, বা ওইটা পড়ে আমরা জানতে পারছি। তো আপনারা যদি মনে করেন যে না আমার নোটগুলো একটু দেখা উচিত, অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, আমাদের ফেসবুক পেজ এন্ড গ্রুপে জয়েন করবেন, ফেসবুক পেজের সাথে থাকবেন। আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি বিভিন্ন ইভেন্ট করে আপনাদের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত রাখার। এছাড়া অনেকে বলতেছেন যে কোন বইগুলো বাংলায় ডার্ক ম্যাটার জন্য বেস্ট। আমি অবশ্যই সাজেস্ট করব প্রথমত ফারসিন স্যারের যে সৌদি ফারসিন স্যারের যে বইটি আছে ডার্ক ম্যাটার, আমি যেটা নাম প্রথমেই বলেছি, সেটা আপনারা পড়ে দেখতে পারেন। সেটা ডার্ক ম্যাটারের উপর প্রথম বই, যেটা রনি ভাই বললেন, এবং প্রচুর প্রচুর মানে চমৎকার একটি বই। এবং এরপরে যদি আপনাদের মনে হয় যে আরো একটু পড়তে চাই, তাহলে রনি ভাইয়ের যে গুপ্ত মহাবিশ্বের খোঁজে বইটি আছে, সেটি চমৎকার একটি বই, ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির উপরে। আপনারা এই বইগুলো দেখতে পারেন, এবং এছাড়াও আরো অসংখ্য বই আপনারা রকমারিতে বা গুগল করলে পেয়ে যাবেন। আশা করি সবাই অনুষ্ঠানটি উপভোগ করেছেন এবং আমাদের সাথে সবসময় থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আবার হয়তো ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। আমাদের 20 তারিখ এবং 25 তারিখে আরো 2টি লাইভ আসছে, সাথেই থাকুন, বার্কের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।